গুড মর্নিং এভরিবডি। আপনারা কি এসছেন? আসসালামু আলাইকুম স্যার। বললাম স্যার হ্যাঁ। এখনো সবাই আসে নাই। হ্যাঁ, আমরা 5 মিনিট ওয়েট করি স্যার। ওকে, নো প্রবলেম, নো প্রবলেম। ঠিক আছে। ইটা দাও। আচ্ছা, ইন দ্য মিন টাইম যারা পার্টিসিপেন্টস আছেন, আমি একটু চাচ্ছি যে কেউ যদি হেল্প করতে পারে, সেটা হচ্ছে আমি ওই প্রেজেন্টেশনটা শেয়ার করব। কিভাবে আমি শেয়ার ফাইলে যাওয়ার পরে সেখানে তেমন কোনো অপশন আমি পাচ্ছি না। ঠিক। ক্যান আপনি এনিবডি কি লিড পিসি গাইড দিয়ে মি? শেয়ার করছেন? আমি ল্যাপটপ থেকে করছি। ল্যাপটপ থেকে করছেন? রাইট। স্যার নিচে দেখেন শেয়ার একটা অপশন আছে। হ্যাঁ হ্যাঁ, নিচে শেয়ার রাইট। অপশনে ক্লিক করলে স্যার অনেকগুলো স্ক্রিন দেখাবে। তার উপরে দেখাবে এন্টায়ার স্ক্রিন। এন্টায়ার স্ক্রিন, রাইট, হ্যাঁ হ্যাঁ, ওটাতে যাব না? ওটাতে ক্লিক করে দেন হ্যাঁ হ্যাঁ, শেয়ারে ক্লিক করবেন। এন্টায়ার স্ক্রিন, ও আচ্ছা আচ্ছা আচ্ছা। জি স্যার, এখন এখন দেখা বুঝতে যাচ্ছে। পেরেছি, এখন দেখা যাচ্ছে, রাইট। প্রেজেন্টেশনটা কই গেল? এক সেকেন্ড। আমি আসলে খুব বিজি ছিলাম ওই বিসিপিএস এর পরীক্ষার কারণে, গুছিয়ে উঠতে পারিনি। পেয়েছি। যে ফাইলটা করব ওটা ডাবল ক্লিক করবো, রাইট? জি স্যার। এখন কি শেয়ার হয়েছে? হ্যাঁ স্যার, আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে। ওকে, ওকে, দ্যাটস গ্রেট, দ্যাটস গ্রেট। ঠিক আছে, সবাই আসুক, নো প্রবলেম। আজকে বোধহয় একটু ঠান্ডার জন্য সবার একটু দেরি হচ্ছে, বদের দিন। আহ, আমি আছি, অন করা আছে আমরা আমি। হ্যাঁ। 9টা 40 শুরু করে দেবো ঠিক। কয়টায়? চল্লিশ আচ্ছা, হ্যাঁ হ্যাঁ এখন হ্যাঁ। 37 বাজে, 3 মিনিট। ওকে, ওকে।
আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এই যে স্যার গুড আপনি মর্নিং ক্লাস এভরিবডি। স্টার্ট করে দিতে পারেন। আমি স্টার্ট করি, হ্যাঁ, কারণ পরে টাইম কভার করতে পারবো না। আচ্ছা, সবাইকে শুভ সকাল এবং স্বাগতম। আজকে আসলে আমার ডিসকাশনের টপিকসটা একটু বেশ বড়, জন্ডিস এবং ওভারঅল লিভার ডিজিজ। তো উম, আহ, আমি কি ইংরেজিতে ডিসকাস করবো না বাংলায় করলে আপনাদের মানে কোনটা কমফোর্টেবল হবে? যদিও মিডিয়াটা ইংলিশ, আচ্ছা ঠিক আছে, আমি মিক্স করে কথা বলি। আচ্ছা, অ্যাকচুয়ালি জন্ডিস বা লিভার ডিজিজ এটা তো ইজ এ হিউজ চ্যাপ্টার, এটা একটা লেকচারে কভার করাটা খুব ডিফিকাল্ট। হয়তো বা এখানে অনেকগুলো ইনফরমেশন আপনাদের লেকচারটা শুনতে গেলে পরে কিছুটা বোর লাগতে পারে বা মনে হবে যে ওভারবার্ডেন। কিছু স্লাইড হয়তো আমি স্কেপ করে যাব, কিন্তু সেখান থেকে একটু স্কিম করে নিয়ে যে জিনিসগুলো আমাদেরকে বেসিক জানতে হয় মেডিসিনে পেশেন্টকে ফেস করতে, আমি ওগুলোতে একটু বেশি সময় দেবো, এমফেসাইজ দেবো। ওকে, সো সরি। So most the common causes, the liver can be injured acutely or the chronically. There is a time frame. We say that hyperacute. If any liver is injured within the 7 days or 1 week, we tell it's an hyperacute. If it is the 1 week to 4 week, usually we tell it is a acute liver injury or acute liver problem. And if it is more than the 4 weeks, in some texts it is mentioned more than 8 weeks. It is variable. ধরে নিলাম গৎবাধায় যে 1 থেকে 2 মাসের বেশি কোনো লিভারের প্রবলেম হলে সেটা তখন ক্রনিকের দিকে চলে যায়। এখানে একটা এই স্লাইডটাতে যেটা আমি দেখাতে চেয়েছি সেটা হচ্ছে যে অ্যাকিউট এবং ক্রনিক লিভার ডিজিজগুলো কোন কোন কারণে কমনলি হয়। এর মধ্যে কিছু কারণ আছে, দেখবেন যে এটার আহ, মানে তীরের ডিরেকশনটা দুই দিকেই, অর্থাৎ এগুলো অ্যাকিউট থেকেও প্রেজেন্ট করতে পারে, ক্রনিকও প্রেজেন্ট করতে পারে, অ্যাকিউট এবং ক্রনিকও করতে পারে। এটাই দেখানোর জন্য যে ভাইরাল হেপাটাইটিস শুরুতে অ্যাকিউট, later on when time persists and the viral persists inside the liver, then it leads to the chronic hepatitis. Alcoholic liver disease, initially it leads fatty liver disease, then insultation further and leads to the chronic liver disease and ultimately cirrhosis. Some medication, uh, usually it's acute, and most common medication is the paracetamol. Then the Wilson's disease, it's in one kind of the metabolic disease. So when the copper is excessively accumulated, then it leads to acute and then gradually it leads to the chronic. But some are genetic abnormalities leading to the liver enzyme deficiency like alpha-1 deficiency, some cryptogenic, the cause still is yet not identified. All these things may lead to the chronic liver injury. And some autoimmune hepatitis, it happens usually in the chronic presentation. Is a nutshell overall view that actually what's the important function in the liver. Some nutrient function, as a storage of some macronutrients, storage of some vitamins and micronutrients like iron, copper, vitamin A, D, and vitamin B12, some coagulation factors and albumin and other necessary products production like albumin, complement factors, haptoglobin, serenoplasmin. Almost these are some transport protein, and some immune function inside the liver, we tell it as a Kupffer cell, and some excretory function, chiefly the bile and the bile salt. So actually the liver disease patient, usually how they present. If I like to share you from my own experience, if the liver disease is chronic, this patient usually share with some vague or non-specific complaint and some complication presenting symptom. Like if the patient got cirrhosis and ultimately portal hypertension, they will present with like ascites, they may present with encephalopathy, they may present with hypoalbumic feature. But if it is an acute insult, the chief presentation is the jaundice. It's known to all. So if it is jaundice and if it's due to the obstructive variety, patient may develop itching. If there is a cause of this obstruction due to the gallstone and it is impacted anywhere, patient may get pain in the epigastrium on the right hypogastrium. If the liver itself is inflamed and enlarged and stretches over its Gleason's capsule, it may lead to the upper abdominal, chiefly on the right side, upper abdominal pain. Sorry, if this liver disease is chronic or turns to the malignancy, the patient may have weight loss. If it is again obstructive, patient may tell that I get a dark urine or stool is pallor. And eventually patient may develop the fever, rigor if there is an infection or inflammation itself. And some autoimmune disease, it may present with the dry eye, dry mouth.
And also, during the taking the history, we should always ask the patient regarding the recent any drug intake, like paracetamol, NSAIDs, any CNS active agents in excessive amount, and other his personal habits and some IV drug abuse is very important. Sometimes we forget to take this kind of history, whether you get any history of blood transfusion, whether you get any IV drug abuse or IV drug given anywhere where the proper hygiene was not maintained, would get any travel history, any autoimmune feature other than the liver, like any thyroid problems, any diabetes, any autoimmune feature. Sometimes it's an under a common umbrella. Some common autoimmune feature may present cumulatively with the liver autoimmune disease and metabolic syndrome for the fatty liver disease, you know. And this is I think that I mean, all of you know that how the bilirubin is synthesized and it is excreted. Initially, the unconjugated bilirubin is produced from the destruction of the RBC, and this bilirubin ultimately inside the liver by enzyme it is turned to the conjugated bilirubin like mono and diglucuronate, and ultimately excreted to the colon. Colonic bacteria change it to the starcobilinogen, and most of the starcobilinogen usually intrahepatic circulation back again to the liver and ultimately excreted to the kidney as urobilin, and a few amount around 4 milligram per day. So far I can recall, it goes to the stool and it's called the starcobilin. These are the common bilirubin synthesis and excretion metabolism. So the most medical emergency of the liver is the acute liver failure. I have already mentioned that hyperacute usually we tell it is less than 7 days. And the most common cause is the paracetamol and as well as the viral. But acute is 7 to 28 days. That means 1 week to 4 weeks. Subacute, some author says that it is 29 days to 12 weeks. It actually varies. And if this liver insultation or patient's presentation with the liver disease persists for more than 1 month, we can tell it that it's turning to the chronic. Acute liver failure may also occur from herbal, mushroom, acute fatty liver in the pregnancy, Wilson's disease, even the patient with shock in the ICU. You can find some ICU patient. That patient was okay. He got some infection and that leads to septicemic shock. But suddenly his SGPT is elevated and his bilirubin is also elevated. You may get the confusion. What's wrong is happening there. Actually, it is due to the ischemia and ischemic liver injury. Acute fatty liver in pregnancy. In case of the last trimester of the pregnancy, there's a fat deposition occurs, and when it's an excess amount, and liver feels it insultate, and there's some immune mediator is released, and that may lead to the acute fatty liver failure in the pregnancy. And the most ignored point in the history is the herbal medication, especially the patients who come from the rural areas. They are poor, so they cannot afford they cannot afford the medical treatment. So they go to the herbal for the herbal or ritual traditional healers. And a large scale, I have found that they took herbal medication that may lead to injury to the liver, and sometimes as well as the kidney injury may happen. And jaundice may not present initially. It's very interesting. Sometimes you may found that the jaundice may not present always. It's not the stigmata, especially in the Reye syndromes and paracetamol poisoning. So be cautious when you are dealing with the paracetamol poisoning. Do not search for the jaundice. Search for the prothrombin time, whether it is increased or not, because it is the most acute presentation of the liver insultation parameter. And these type of the patients actually treated under the high care unit. But we have to know, because where to refer, when to refer is very important or vital for practicing the medicine. And this picture also demonstrates the acute liver failure, the common causes. And if you can have a look over there, you see that the drugs is the most common. Though all these studies are from the UK or USA, so I think that our cause almost same. So you just have a look on the right lower quadrant, the drugs is 70 to 80%. So most of the cases are drugs. So never means that to take the drug history when you are treating a patient with a liver disease. Second one is the viral infection. It's also another important thing. And sometimes even you can find your daily practice that I have done a lot of virology and everything, but everything is normal. So what's the wrong inside the liver? What is the cause? It is the cryptogen.
non-E virus or any atypical virus like cytomegalovirus, herpes simplex virus. This virus, Epstein-Barr virus, may also lead to the liver injury. Even sometimes I have found the dengue fever patient may got the complication of the liver injury. So dengue virus may also insult the liver. And some miscellaneous causes. These are the rare. And these acute liver failure patients, you can find that they get some mental obtundation, clouding of their consciousness. So when any liver patient, it's a very warning sign, mind it. So when any liver patient is presenting with any alternation of his sleep pattern or alternation of his concentration or any mental cloudiness, always, always, and always keep your focus whether it is developing hepatic encephalopathy or not, because it's a medical emergency. And we make a grade on it, the grade 1, 2, 3, and 4. It's initial grading, only just patient may present with the sleep pattern changing. So you can ask this patient, how is your sleeping pattern now? That means that you are wake up all the night, but you do sleep in the morning. Is it happening to you? If this happens, it will give you a warning that be cautious. Maybe the patient is getting encephalopathy due to the liver disease. Second is the drowsy, more progressive. Patient may become drowsy, an occasional aggressive outburst, and lethargic. If it is more deteriorated, like the grade 3, there will be some delirious, patient drowsy as well, more sleepy, and may respond to your voice or pain, but there is a gross disorientation. And grade 4 is the terminal stage. Patient even may not respond to your painful stimulus. It's an unconscious. But if you find this kind of patient, this list may seem to you that it's a very easy thing that encephalopathy I can diagnose, but no, always it is not that much easy because there are some differentials. When any patient, any jaundice doesn't mean that it is only the injury or it is the disease of the liver. Jaundice or liver injury may happen in any body illness that may insult the liver, from the drug to virus to bacterial, even from the shock. So you may get confused. What is the cause of his impaired consciousness? So there are some differentials. If you do keep in your mind, then it will be easy for you to treat. Like if the patient is the diabetic and he or she is getting the insulin, as well as you get liver disease, he may develop the hypoglycemic coma. So you are running around after the hepatic encephalopathy, treating on that line, but not even checking the blood glucose, it will cost the life of the patient. So keep in mind that these are the differentials, like subdural hematoma or hemorrhage, alcohol or drug intoxication, some withdrawal alcohol. It's not that much common in our society. Vernix encephalopathy related to alcohol. But primary psychiatric disorder also keep in mind. Hypoglycemia, Wilson's disease, post-ictal stage, infection, electrolyte imbalance, dehydrations. These are the common things that you should keep in mind when treating a patient of the hepatic encephalopathy. So what investigation you should do? Well, অ্যাকচুয়ালি when আমরা যখন পড়ি, আমি একটু মাঝে মাঝে বাংলায় বলি, ক্যাচ করতে সবার ভালো হবে। আমরা অনেক সময় যখন পরীক্ষায় বসি, তখন ইনভেস্টিগেশন কি করবে জিজ্ঞেস করলে পরে এক গাদা শুরু করে দেয় ওই যে ড্রাগের সাইড ইফেক্টের মতন, অ্যানোরেক্সিয়া, নসিয়া, ভমিটিং। বাট আমি যেটা জিজ্ঞেস করার চেষ্টা করি সেটা হচ্ছে হোয়াট রেশনাল ইনভেস্টিগেশন ইউ শুড ডু। কারণ আমাদের দেশের রোগীর তো আর হেলথ ইন্স্যুরেন্স নাই, নিজের পকেট থেকে করতে হয়। সুতরাং আমাদের মাথায় কিন্তু এটাও রাখতে হবে যে আমি কোন ইনভেস্টিগেশন করাবো। সেক্ষেত্রে কিন্তু এটার মানে এটা সম্পূর্ণরূপে নির্ভর করবে আমার ক্রেডিটের উপরে, যে আমি কতটুকু ফোকাসড হয়ে আগাতে পারছি। তো আমার আমার মানে এটা একটা রিকোয়েস্টই থাকবে সবার কাছে যে আপনাদের প্র্যাকটিসের সময় এই জিনিসটা একটু মাথায় রাখবেন, যে আমি যা শিখেছি রুগীর টিচারের সঙ্গে আমার ফোকাসটা কোথায় হয়। আমি ধরেই নিয়েছি, বুঝতে পেরেছি রুগীরা রাগ করে 20টা প্যারাসিটামল খেয়েছে, সেক্ষেত্রে কিন্তু আমি ওই টক্সিকোলো কি বলে হেপাটাইটিস বি সি সব স্ক্রিনিং করার তো প্রয়োজন নেই এই মুহূর্তে। আমাকে এখন প্রথম বিন টাইমটা আগে করতে হবে, এসজিপিডিটা আগে করতে হবে। এইভাবে আমি ফোকাসটা মেন করছি সবার কাছে। সো টক্সিকোলজি স্ক্রিনিং অফ দ্য ব্লাড অর ইউরিন ইফ ইট ইস অ্যাভেলেবল ইফ ইউ থিঙ্ক, এটা আমি গ্লোবালি লিখেছি। তারপরে হচ্ছে সেরোলজি গুলো দেখা, হেপাটাইটিস বি সি যেটা সন্দেহ হয়, ইভেন যদি মনে করি আমরা ফিচারের সঙ্গে তার আহ, আমরা আমরা এটা কি বলি যে অ্যাবনর্মাল মুভমেন্ট আছে, বেসাল গ্যাংলিয়া লিশন আছে, আমরা উইলসনস ডিজিজ, তাহলে আমরা কপারের সেরেনোপ্লাজমিন দেখতে পারি, কপার লেভেল দেখতে পারি, যদি আমি মনে করি যে ফিচারটা সেরকম। ঢালাও ভাবে না। আল্ট্রাসাউন্ড ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট অ্যান্ড ম্যান্ডেটরি অফ দ্য লিভার। সামটাইমস ডপলার আমরা করি হেপাটিক ভেইনসে, যে কোনো ইয়ে আছে কিনা, ভেনাল অবস্ট্রাকশন হচ্ছে কিনা, অ্যাসাইটিস যদি র্যাপিড ডেভেলপ করে। কিছু অটো অ্যান্টিবডি করি যদি সন্দেহ করি যে সেটা অটো ইমিউন হেপাটাইটিস।
এবং এই ইমার্জেন্সিগুলো অলওয়েজ মাথায় রাখতে হবে যে আমরা কতটুকু করব। যদি এনকেফেলোপ্যাথি হয়, যদি রুগীর অবস্থাটা বেশি গ্রেভিয়াস হয়, I should shift the patient to the specialist of the high dependent care unit. So, hepatic encephalopathy, what I was talking earlier, how you should manage. First of all, well, I have to correct the underlying precipitating factor. এখন পেশেন্ট সিডিটিভ খেত, ঘুমের ওষুধ না খেলে ঘুমই হচ্ছে না, আমি যদি সেটাকে কেটে না দিই তাহলে তো সে আজকেও ঘুমের ওষুধ খাবে। তাহলে কি হবে? তার এই এনকেফেলোপ্যাথি কমবে না। সো প্রিসিপিটেটিং ফ্যাক্টর, কিংবা পেশেন্ট শরীর ব্যথার জন্য ইচ্ছা মতো প্যারাসিটামল খাইছে, ডেঙ্গু জ্বরের রুগী ছিল, লিভার আগেই নাজুক ছিল, তাহলে আমি তাকে কিছুই বললাম না, সে তো ইচ্ছা মতো প্যারাসিটামল শরীর ব্যথা হলেই খাবে, দুইটা দুইটা করে 6বার খাওয়া শুরু করবে। আই শুড কাট অফ দিস প্রিসিপিটেটিং ফ্যাক্টর। সেকেন্ড হচ্ছে ডায়েটারি প্রোটিনটা রেস্ট্রিক্ট করতে হবে। কারণ হচ্ছে, আমি যদি খুব সোজা বাংলায় বলি, লিভারটা হচ্ছে ইন্টেস্টাইনের ফিল্টার। ইন্টেস্টাইনের যত ব্যাকটেরিয়াল ডিকম্পোজিশনের আবর্জনা হচ্ছে, মিথেন, স্ক্যাটলস, মার্ক্যাপটেন্স যা যা তৈরি হচ্ছে, এই সবই কিন্তু লিভার এটাকে ডিটক্সিফাই করে বলেই কিন্তু ব্লাডে যখন যায় পোর্টাল সার্কুলেশন দিয়ে গিয়ে আমাদের ব্রেন পর্যন্ত পৌঁছতে পারে না। কিন্তু যদি লিভার যদি নাজুক থাকে, তাহলে এই যে টক্সিক ম্যাটেরিয়ালস গুলো, এগুলো লিভার ফিল্টার করতে পারলো না, দে উইল গো টু দ্য ব্লাড স্ট্রিম অ্যান্ড অ্যাকচুয়ালি আলটিমেটলি সে ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করে আমাদের ব্রেনে চলে গেল, অ্যান্ড ইট উইল লিডস টু দ্য ড্রাউজিনেস অ্যান্ড এনকেফেলোপ্যাথি। সো more protein, more bacterial decomposition, and more this kind of the toxin material will be produced. So restrict the dietary protein, and we give the lactulose. কেন? দুইটা উদ্দেশ্য। একটা হচ্ছে ল্যাকটোলোজ পিএইচ কে নিয়ন্ত্রণ করে, ওই ব্যাকটেরিয়ার গ্রোথকে ইনহিবিট করে, ব্যাকটেরিয়া যেন ওই প্রোটিনের উপরে চেপে বসে ডিকম্পোজ না করতে পারে, এই ইনকর্পোরেশনটাকে ইনহিবিট করে, এবং ট্রানজিট টাইম কমিয়ে দেয় ইন্টেস্টাইনাল কন্টেক্স, এবং দ্রুত ইন্টেস্টাইন যতক্ষণ স্ট্যাগন্যান্ট থাকবে আমাদের ম্যাটেরিয়ালস গুলো তত বেশি পিট্রিফাইড হবে, ফলে খুব দ্রুত হ্রাস করে ফেলে, পিট্রিফাইড হওয়ার সুযোগ দেয় না। এই তিনটা হেল্প ল্যাকটোলোজ করে। সো ইটস এ ভেরি ইম্পর্টেন্ট। অ্যান্ড সামটাইমস উই ইউজ দ্য ওরাল অ্যান্টিবায়োটিক, যেমন আমরা ওয়ার্ডে অনেক সময় রিফাক্সিমিন দিয়ে দিই। রিফাক্সিমিন একটা সুবিধা হচ্ছে যে এটা ইন্টেস্টাইনে লোকালি কাজ করবে, সিস্টেমিক অ্যাবজর্পশন কম, সুতরাং সিস্টেমিক কমপ্লিকেশনস গুলো কম হয়। সেক্ষেত্রে আমরা রিফাক্সিমিন দিতে পারি, দো এ লিটল বিট প্রেশাস, ইট কস্টলি। So you, in an alternative, you can use the metronidazole and neomycin sometimes. মনিটর আমরা কি করব? মনিটরের মধ্যে আমরা রোগীর ভাইটালস গুলো অবশ্যই দেখব, যে পেশেন্টের পালস, ব্লাড প্রেশার, সেন্ট্রাল ভেনাস প্রেশার তো আমাদের দেখার সুযোগ নেই আইসিইউ ছাড়া, রেসপিরেটরি রেট, নিউরোলজিক্যালি তো অবশ্যই দেখতে হবে, তার কনসাস লেভেলটা অ্যাসেস করতে হবে, মিনিমেন্টাল স্টেট কি অবস্থা আছে, কোমাতে চলে গেলে গ্লাসগো কোমা স্কেলের হেল্প নেব, ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার বাড়ে কিনা। কারণ হচ্ছে যখন এই যে এনকেফেলোপ্যাথি স্টেজ 4 হয়, এরপরে দেখা যাবে কি প্লান্টার এক্সটেনশনও ডেভেলপ করে, তখন কনফিউজড হয়ে যায় যে পেশেন্টের কি এক্সটেন্সিভ স্ট্রোক হলো। এটা হচ্ছে গিয়ে যে ভিতরে সেরিব্রাল এডেমা তৈরি হয়। তো ফলে ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার বাড়লে এটা তো আবার মরার উপরে খাড়ার ঘা, আরেক মানে আরেক কাঠি বেশি বেড়ে গেল। সো ইন দ্যাট কেস উই হ্যাভ টু মনিটর দ্য ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার ইনক্রিজ। হাউ? চিফলি জাস্ট লুক অ্যাট দ্য পালস, লুক ফর দ্য ব্লাড প্রেশার, and look for the pupil and light reflex. Then I have to maintain the adequate fluid balance, electrolyte balance, and I can send the blood for analysis for electrolytes and gases, and as well as the blood glucose. And infection surveillance করতে হবে, কারণ আন্ডারলাইং ইনফেকশন থাকলে লিভার আরো ফার্দার ইনসাল্ট হবে। সেই ইনফেকশন হতে পারে রেসপিরেটরি, হতে পারে ইউরিন, হতে পারে ব্লাড ইটসেলফ, হতে পারে থ্রোট, হতে পারে ক্যানুলার সাইট। অনেক সময় আমরা ইগনোর করে ফেলি, একটা রোগী ক্যানুলা দেওয়া হয়েছে হাসপাতালে, চলছে চলছে 7 দিন হয়ে গেছে, জ্বর তো কমে না, সেফট্রাক্সন তো দূরের কথা, মেরোপেনাম 3 বেলা দেওয়ার পরও জ্বর কমে না, কিন্তু আসল জায়গায় খবর নাই, ক্যানোলা ইনফেক্টেড হয়ে বসে আছে। সো অলওয়েজ কিপ ইউর ফোকাস ইন treating a hospital admitted fever patient, whether the cannula is okay or not. It is one of the most common site of entry of the infection. Well, then another presentation of the liver disease, usually it presents as the chronic liver disease, is ascites. কেন ক্রনিক বললাম? আমি যদি খুব সহজ ভাষায় আবার একটু বুঝাই, আমাদের ব্লাড ভেসেলের ভিতরে যে ফ্লুইড এবং ব্লাডের সেলগুলো থাকে, হেমাটোক্রিট, এই ফ্লুইডটা ব্লাডের ভেসেলের ভিতরেই থাকে। ব্লাডের ভেসেলের এন্ডোথেলিয়ামের যে জাংশনগুলো থেকে পায়ার্স করে বাইরে এসে ইন্টারস্টিশিয়াল স্পেসে চলে আসে না। কারণ দুইটা কারণে, একটা হচ্ছে এই ভিতরে আমি পানি বললাম ব্লাড না বলে বোঝানোর জন্য, সেটার অনকোটিক প্রেশারটাকে অনেক রেইজ করে রাখে, যেন ব্লাডের জলীয় অংশটা বাইরে না যেতে পারে, লাইক চিনির মতন আর কি। তো এই চিনিটাকে, ব্লাডের এই অনকোটিক প্রেশার বাড়ানোর চিনি হচ্ছে চিফলি অ্যালবুমিন। তো যত অ্যালবুমিন কমে যাবে, তার এই পানিটা ধরে রাখার ক্ষমতা কমে যাবে, পানিটা পাতলা হয়ে যাবে, সে বাইরে বাইরের ইন্টারস্টেশিয়াল স্পেসে পানিটা বা ফ্লুইডটা চলে যাবে, তখন অ্যাসাইটিস হবে, এডেমা হবে। এটা হচ্ছে একটা কারণ।
যেই কারণে হাইপোঅ্যালবুমিনিয়া মে লিড টু অ্যাসাইটিস অ্যাজ ওয়েল অ্যাজ এডেমা। তাহলে এই যে অ্যালবুমিনের কথা বললাম, এই অ্যালবুমিনটা তৈরি করছে চিফলি দ্য লিভার, এবং অ্যালবুমিনের হাফ লাইফ আছে একটা, ও ব্লাডে তৈরি হওয়ার পরে 3 উইকস সর্বোচ্চ থাকতে পারে। তো কোনো রোগীর যদি লিভার ডিজিজ যদি 4 সপ্তাহ 5 সপ্তাহ ধরে লিভার যদি অ্যালবুমিন সিনথেসিস না করতে পারে, তাহলে ঘটনাটা কি ঘটবে? ঘটনাটা হচ্ছে যে তাহলে পানিগুলো সব বাইরে চলে আসবে এবং অ্যাসাইটিস ডেভেলপ করবে। এটা হচ্ছে অ্যাসাইটিস হওয়ার একটা মূল কারণ, আরো কিছু কারণ আছে আমি সামনে বলবো। সো এই যে ফ্রি ফ্লুইড হচ্ছে অ্যাসাইটিসে, রিসেন্টলি আমরা একটা কি করি, স্যাগ, স্যাগ এই শব্দটা অনেকে বলে, যে সিরাম অ্যাসাইটিস অ্যালবুমিন গ্রেডিয়েন্ট, এইটা দিয়ে আমরা অনেক সময় পোর্টাল হাইপারটেনশন থেকে হচ্ছে কিনা এটাকে আলাদা করার চেষ্টা করি। স্যাগ আর কিছুই না, সিরাম এবং অ্যাসাইটিক ফ্লুইডের অ্যালবুমিনের পার্থক্যটা দেখি। এটা যদি 1.1-এর বেশি হয় তাহলে এক জিনিস, যদি কম হয় তাহলে এক জিনিস। সামনে আমি দেখাচ্ছি এখানে। এটাতে যাওয়ার আগে আমি এই যে যে কথাটা এখন বললাম যে কেন অ্যাসাইটিস হয়, একটা সময় ছিল অ্যাসাইটিস কেন হয় এটার জন্য কারণ শুধুমাত্র আমি যে কারণটা বললাম প্রথম, শুধু এইটাকে দায়ী করা হতো। বাট এখন কিন্তু আন্ডার ফিলিং এন্ড ওভার ফিলিং থিওরির কিছু প্যাথোজেনেসিস আছে। যদি if everybody to look over this diagram, you can see that there is a flow shift in the cirrhosis. There is a change of the hepatic structure. The parenchyma is replaced by the fibrous tissue, and it hampers the blood flow inside the liver and the backflow, leading to the portal hypertension. This portal hypertension increases the hydrostatic pressure inside the vessel of the abdomen and oozing of the blood to the free as a free space in the abdomen or peritoneum, leading to the ascites. Number one. Second one, there is a reduced albumin. I have already mentioned oncotic pressure reduced and fluid is oozing out. Another. All these things leads to the hypovolemia, and this hypovolemia will stimulate the kidney. And what the kidney will do, if the kidney is stimulated, it will activate the renin-angiotensin system, ultimately aldosterone, and aldosterone will try to constrict the vessel as well as salt and water retention. And more blood becomes fluidy, and more fluid part of the blood will go to the abdominal free spaces. Ultimately, these will lead to the ascites, as well as this underfilling of the liver and circulation also leads to the splanchnic vasodilatation, and it will give another insultation to oozing out the fluid in the abdomen. So all 3 or 4 mechanisms cumulatively leads to the ascites. But the main is the albumin. So this sac just we measure, and if this sac is more than 1.1, serum and ascitic fluiডের ডিফারেন্স যদি 1.1 গ্রামের বেশি হয়, আমরা ধরে নিই এটা পোর্টাল হাইপারটেনশন। অর্থাৎ সিরামের যে অ্যালবুমিনটা আছে আর অ্যাসাইটিস যে অ্যালবুমিন আছে, এই দুটোর মধ্যে পার্থক্যটা আমরা 1.1-এর বেশি ধরলে, এগুলো মানে এটা হচ্ছে কি স্ট্যাটিস্টিক্যাল স্টাডি করে দেখা গেছে যে আমরা এই স্যাকটা দিয়ে আর একটু প্রিসাইজলি বলতে পারি। কেন? আমি যদি আগের জায়গাটাতে একটু যাই আপনাদের, যে ট্রান্সুডেটিভ কিন্তু শুধুমাত্র সিরোসিসের জন্য হচ্ছে না, কার্ডিয়াক ফেলিউরে হচ্ছে, প্রোটিন লুজিং এন্ডোক্যালোপ্যাথিতে হচ্ছে, ম্যালনিউট্রিশনে হচ্ছে, বার্চিয়ারিসে হচ্ছে, লট অফ কজেস আর দেয়ার। So we get confused with how we can be sure that it is due to the cirrhosis. For that, this chiefly this SAG is done. জাস্ট দুটার অ্যালবুমিন করে মাইনাস করে 1.1 এর বেশি হয় কিনা আমরা দেখে নিচ্ছি, এই আর কিছু না। আচ্ছা, অ্যাসিডিক ফ্লুইড অনেক সময় আমরা অ্যানালাইসিস করি, কারণ হচ্ছে যে সবসময় যে অ্যাসিডিক ফ্লুইড ক্লিয়ার হয় এমন কোনো কথা নাই। অ্যাসিডিক ফ্লুইড যদি এটা টার্বিড হয়, আমি ধরে নেব যে ইনফেকশন হচ্ছে, ক্লাউডি হলে পরে যদি ব্লাড আসে একটা সিরোসিস পেশেন্টের, তাহলে আমরা মাথায় রাখবো ব্লাড কেন আসবে, তাহলে হয় ট্রমেটিক অথবা মেলিগনেন্সিতে টার্ন করছে। ইট উইল গিভ ইউ এ ক্লু to reach your diagnosis. If it is the milky white, it may be the lymphatic obstruction, right? Okay. And how you can manage? First of all, the underlying cause should be managed, definitely. Second, the sodium should be restricted. Initially, do not restrict the sodium. Initially, restrict the water. Restrict the water to 1 to 1.5 liter. If the sodium is below 125, এর নিচে চলে গেলে পরে, তারপরে হচ্ছে আমরা অনেক সময় তাতে কাজ না হলে পরে আমরা ডায়াবেটিক্স দিই, এবং আমরা পছন্দ করি হচ্ছে স্প্যানোরেক্টন, 100 থেকে 400 অ্যাডিকুয়েট ডোজ দিতে হবে। 25 মিলিগ্রাম 50 মিলিগ্রাম দিয়ে বসে থাকলে হবে না, আমাদের অপটিমাম ডোজে যেতে হবে। যদি এটা ফেল করে, তখন আমরা অনেক সময় অ্যামাইলোরাইডের সঙ্গে অল্প ডোজে ফ্রুসেমাইড দিই, কারণ কিছু মেডিকেশন কিন্তু আবার এনকেফালোপ্যাথিকে প্রিসিপিটেট করে, তার মধ্যে ফ্রুসেমাইড ওভারডোজেও করে। সুতরাং চট করে আমরা ফ্রুসেমাইড মানে বাজারে যেটা আমরা ল্যাসিক্স বলি, সেটা চট করে দেওয়া ঠিক না। কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে এই 3টা জিনিস করার পরেও অ্যাসাইটিস কমে না।
আমরা তখন একটা শব্দ ব্যবহার করি, এটাকে বলে যে রিফ্র্যাক্টরি অ্যাসাইটিস। ডিফাইন হাউ হোয়েন ইউ উইল টেল দিস ইজ দ্য ল্যাক অফ রেসপন্স টু diuretics despite giving its maximum dose for 1 week। এবং কম্বিনেশন ডায়োরেটিক্স ম্যাক্সিমাম ডোজ 7 দিন দেওয়ার পরে না কমলে আমরা বলবো এটা রিফ্র্যাক্টরি হয়ে গেছে। অ্যাসাইটিস পারসিস্ট করছে সোডিয়াম রেস্ট্রিক্ট করার পরও, আমি দিলাম ওদিকে ডায়োরেটিক্স হাই ডোজে, কিন্তু তাকে লবণের ব্যাপারে কোনো কথা বললাম না, তাইলে কিন্তু রিফ্র্যাক্টরি অ্যাসাইটিস বলা হবে না। ইউরিনারি সোডিয়াম এক্সক্রিশন ইজ লেস দেন, কোনো কারণে আমি ডায়াবেটিস দিচ্ছি কিন্তু যদ্দূর সোডিয়াম খাচ্ছি, ইউরিনের সোডিয়াম করলে দেখা যাচ্ছে ওই পরিমাণ ইউরিনে দিয়ে সোডিয়াম যাচ্ছে না, তার মানে আমার কিডনিতে কোনো ট্রাবল আছে। এবং আর্লি রিকারেন্স অফ অ্যাসাইটিস উইদিন 4 উইক অফ ফ্লুইড মোবিলাইজেশন, সমস্ত প্যারামিটার্স ফলো করার পরে ফ্লুইডকে আমি কিছু বেরো করে দিলাম পেটের থেকে, তারপরও দেখা যাচ্ছে যে পরের দিনে আবার পানি চলে আসছে। দিস আর দ্য রিফ্র্যাক্টরি অ্যাসাইটিস। মেক সেন্স আই থিঙ্ক। অ্যান্ড if all this happens and still there is an ascites and huge ascites leading to the respiratory trouble, mechanical embarrassment to the patient, then sometimes we are bound to go for the paracentesis because it's not, but it is not the first choice. কারণ হচ্ছে প্যারাসিনথেসিস যদি আমি আবার খুব র্যাপিড করি তাহলে কি ঘটনা ঘটবে, যদি র্যাপিড আমি যদি পানিটা বের করে ফেলি ইন্ট্রাঅ্যাবডোমিনাল প্রেশার কমে যাবে, হঠাৎ করে কমে যাবে। হঠাৎ করে যদি প্রেশার ডাউন হয় তাহলে সে কি করবে, তার মধ্যে একটা সাকশন প্রবণতা তৈরি হবে, সে অ্যাবডোমিনের ভেসেলস থেকে সাকশন করে, এমনিই তো পানি ধরে রাখতে পারে না ভেসেলগুলো, আরো বেশি নেগেটিভ প্রেশার দিয়ে সে আরো পানি এনে অ্যাকুমুলেট করবে। আলটিমেটলি তাহলে ক্ষতিটা কি হলো, ক্ষতিটা হচ্ছে আমার হাইপোভলিমিয়া হয়ে যে মাল্টিপল অর্গান ইনসালটেশন হবে। যেই কারণে প্যারাসিনথেসিস দেওয়ার সময় আমরা অ্যালবুমিন কভারেজে দিই, যে পানি টেনে আনলাম, নেগেটিভ প্রেশার তৈরি হচ্ছে ঠিক কথা, কিন্তু ব্লাড তার পানিকে ছাড়বে না। কেন ছাড়বে না, ওকে অ্যালবুমিন দিয়ে ওর অনকোটিক প্রেশারটা আমি বাড়িয়ে রেখেছি। আচ্ছা, আমার কথা কি আপনারা বুঝতে পারছেন না আমি জটিল করে ফেলছি? ইজ ইট ওকে ফর ইউ, ডিয়ার অডিয়েন্স? ক্যান ইউ লিসেন টু মি? জি স্যার, বুঝতে পারছি। ওকে, কারণ মাঝে মাঝে ফিডব্যাক না নিলে তো বুঝতে পারবো না, আমি বলে যাচ্ছি। ওকে, ইফ ইউ গেট এনি কোয়ারি জাস্ট রেজ ইউর হ্যান্ড। অ্যান্ড দ্য লাস্ট রিসোর্ট ইজ দ্য টিপস, ট্রান্সজুগুলার ইন্ট্রাহেপাটিক পোর্টো সিস্টেম এক্সটেনশন। এটা যখন এনকেফালোপ্যাথির সমস্ত প্রসিডিউর ফেল হয়ে যাচ্ছে, তখন আমরা কি করি, অ্যাবডোমেনের স্কিনের নিচে একটা চ্যানেল তৈরি করে দেওয়া হয়, যেটা জুগুলাস ভেনাসে গিয়ে ওপেন হয়, আর একটা হচ্ছে অ্যাবডোমেনে। অ্যাবডোমেনে যে বাড়তি পানি তৈরি হচ্ছে সেটা তো রুগীর জন্য মেকানিক্যাল প্রবলেম হচ্ছে, বারে বারে পানি টানাও সম্ভব না, অটোমেটিক্যালি সে পানি গিয়ে জুগুলার ভেনে গিয়ে ড্রেন হয়ে যাচ্ছে, জাস্ট বাইপাস রাস্তা আর কি। এরপর আরেকটা অ্যাসাইটিসের জন্য কমপ্লিকেশন হয় হচ্ছে রেনাল ফেলিওর। কেন রেনাল ফেলিওর, কারণ হচ্ছে যেহেতু হাইপোভলিমিয়া হয়, কিডনি হাইপোভলিমিয়া সহ্য করতে পারে না, ইনসালটেশন হয়। এটাকে আমরা এক কথায় বলি হেপাটোরেনাল ফেলিওর। এটাকে আমরা দুইটা ভাগে ভাগ করে নিই, একটা হচ্ছে টাইপ 1 আর একটা টাইপ 2। মনে রাখবেন টাইপ 1 হচ্ছে আমরা বলি এটা খারাপ, অ্যাকচুয়ালি এটা কোনো চিকিৎসাও নাই। এই টাইপ 1 ফেলিওর হয়ে গেলে আমরা রুগীতে বলে দিই যে খুব একটা বেশি আমরা আশাবাদী না। এটা কিভাবে আমরা বুঝবো, এখানে তেমন কিছু ইউরিনে পাওয়া যায় না, শুধুমাত্র ক্রিয়েটিনিনটা চট করে বেড়ে যায় হঠাৎ করে। কখন হয়, সাধারণত কিডনি যদি ডাবল ইনসাল্ট শুরু হয়, অর্থাৎ হাইপোভলিমিয়া থেকে কিডনিতে এমনি ইনজুরি হচ্ছে, একেআই হচ্ছে, সঙ্গে যদি কোনো ইনফেকশন সেকেন্ডারি থাকে সে ফার্দার কিডনিকে ইনসাল্ট করছে, কিংবা যদি কোনো হেমোরেজ হয়, কিংবা কোনো টক্সিন পেশেন্ট ইনজেস্ট করে, কোনো মেডিকেশন বাড়তি খায় কিংবা অ্যালকোহল খায়, তখন এই টাইপ 1 হেপাটোরেনাল ফেলিউর হয়। আমরা শুধু একটু জানলে আমাদের জন্য যথেষ্ট যে হেপাটোরেনাল ফেলিউর বলে একটা জিনিস আছে যেটা সিএলডির সঙ্গে অ্যাসোসিয়েটেড। অ্যান্ড টাইপ 2 হচ্ছে আমরা বলি রিলেটিভলি ভালো, এটা স্লোলি প্রোগ্রেসিভ করে, হঠাৎ করে না, ওভার উইকস অর মান্থ। এটাতে হচ্ছে আমাদের ডায়াবেটিক্স বন্ধ করে দিতে হবে, বিটা ব্লকার বন্ধ করে দিতে হবে, ইনফেকশন ট্রিট করতে হবে, আমাদের অ্যালবুমিন দিতে হবে, অর্থাৎ কিডনির ফ্লো বাড়াতে হবে, ইসকেমিয়াকে কমানোর চেষ্টা করতে হবে, টার্লিপ্রেসিন দেওয়া যেতে পারে। এরপর আরেকটা কমন টার্ম আমরা বলি সাবঅ্যাকিউট ব্যাকটেরিয়াল পেরিটোনাইটিস। এটা অনেকটা পেরিটোনাইটিসের মতন, কিন্তু পেরিটোনাইটিসটা অ্যাসোসিয়েটেড উইথ দ্য লিভার ডিজিজ, লিভার ডিজিজের উপরে, অন ওভার দ্য শ্যাডো অফ দ্য লিভার ডিজিজ। এবং এটা পার্থক্যটা হচ্ছে যে নর্মাল অ্যাসাইটিসের মধ্যে মাল্টিপল ব্যাকটেরিয়া, মাল্টিপল অর্গানিজম থাকে, এটা সাধারণত সিঙ্গেল অর্গানিজম দিয়ে হয়, মেকানিজমটা একটু ভিন্ন। নর্মাল পেরিটোনাইটিসে কি হয়, কমনলি পেরিটোনাইটিস কখন হতে পারে, যদি কোনো ইনফেক্টিভ সিডলিং ইন দ্য পেরিটোনিয়ামে আসে, সেটা টিউবারকুলোসিস হতে পারে, স্ট্যাব ইনজুরি দিয়ে বাইরে থেকে জীবাণু ঢুকতে পারে, ইন্টেস্টাইন ফুটো হয়ে ইন্টেস্টাইনের কন্টেন্ট ছড়িয়ে পড়তে পারে। কিন্তু লিভারে যেটা হয়, যারা ক্রনিক লিভার ডিজিজ তাদের ইন্টেস্টাইনের ভেসেলগুলো, ওয়ালগুলো খুব ফ্র্যাজাইল থাকে, নাজুক থাকে। তখন হয় কি, ইন্টেস্টাইন থেকে ব্যাকটেরিয়াগুলো ওই নাজুক
মানে ভেসেল ওয়ালগুলোর নাজুক জায়গাগুলো দিয়ে বেরিয়ে চলে আসে, এসে এক ধরনের পেরিটোনাইটিস করে। এগুলো কিন্তু সবগুলো থিওরি না, কিছু আছে হাইপোথেটিক্যালি ধরা হয়। এবং যখন কোনো অ্যাসাইটিস উইথ ডিকম্পেনসেটেড সিএলডি পেশেন্টের পেট দেখতে গিয়ে দেখবেন যে পেট ধরলে ধরতে দিচ্ছে না, টেন্ডার, রুগীর জ্বর আছে, মাথায় রাখতে হবে যে এটা এসবিপি ডেভেলপ করছে। এবং এসবিপি কেন খারাপ? ইটস এন ব্যাড প্রগনোস্টিক সাইন। এসবিপি হলে চট করে রুগী এনকেফেলোপ্যাথি ডেভেলপ করতে পারে। এই কথাগুলি এখানে ইংরেজিতে বলা। আমি যদি এবং এসবিপিতে আমরা কিন্তু প্যারাসিনথেসিস ডিসকারেজ করি। তো যদি মানে ডায়াগনস্টিক উদ্দেশ্যে প্যারাসিনথেসিস করা হয়, তাহলে আমরা দেখব যে ইটস দ্য ফ্লুইড ইজ a little bit cloudy because it is infected, and chiefly there is a neutrophil count is very high, 250 into 10 to the power 6 per liter, and most commonly organism is only the E. coli, but কোনো মিক্সড ইনফেকশন পাবো না। আমি যদি কনফিউজ থাকি, আমি কালচার দিতে পারি, কালচার করলে পরে শুধুমাত্র একটা ব্যাকটেরিয়াকে আমরা খুঁজে পাবো, এবং এটা হচ্ছে কমনলি ইকোলাই। ট্রিটমেন্ট হচ্ছে, সস্তা ট্রিটমেন্ট যদি খুঁজি তাহলে আমাদের দিতে হবে নিওফ্লক্সিন অথবা সিপ্রোফ্লক্সাসিন অথবা কোট্রাইমোক্সাজোল। এটাতে কাজ হয়ে যায়। এছাড়া বই পুস্তকের কথা হচ্ছে সেপোটেক্সিম, পাইপারোসিলিন ইউজ করে, বাট আনফর্চুনেটলি ইফ ইট ডেভেলপস অনলি 10 to 20% patient survives up to the 5 years only. So what is the prognosis? Prognosis is not good. Next, come to the viral hepatitis. It must be considered anyone with the high liver transaminase, even asymptomatic. ভাইরাল হেপাটাইটিসের পেশেন্ট কিন্তু অ্যাসিমটোম্যাটিকও থাকতে পারে। আচ্ছা, কমনলি আমি সব না, কিছু কিছু ইনকাম বাউন্স করে যাব। কমন প্রেজেন্টেশন মাথায় রাখতে পারেন যে নন স্পেসিফিক্যালি কিন্তু এই পেশেন্টগুলো, আমি খুব যদি সোজা বাংলায় বলি, কোনো কোনো রুগী দেখবেন আসবে যে স্যার আমার খুব দুর্বল লাগে, রিসেন্টলি আগে অনেক শক্তি ছিল, দুর্বল, ভালো লাগে না কিছু, খাবারের রুচি নেই, একটা ভেগ কমপ্লেইন। হ্যাঁ, কিন্তু পেশেন্টের ডায়াবেটিস নাই, হাইপারটেনশন নাই, অ্যানিমিক না। তখন কিন্তু মাথায় রাখতে হবে যে আমি কিন্তু রুগীর ভাইরাল হেপাটাইটিস ট্রিট করছি না। তো এটা ভেগ কমপ্লেন নিয়ে কিন্তু অনেক হেপাটাইটিসের রুগীগুলো আসে। তারপরে কখনো কখনো যেহেতু এটা ভাইরাস, তাই লিম্ফ্যাডেনোপ্যাথি থাকতে পারে, স্প্লিনোমেগালি থাকতে পারে। কমনলি আমি যদি একটা এসজিপিটি করি, ট্রান্সামাইনেস করি, দেখা যাবে যেটা অনেক বেড়ে গেছে। আহ, এবং যদি ক্রনিক হয়ে যায় তাহলে কিন্তু এসজিপিটি কমে যায়। এটা খুব ইন্টারেস্টিং একটা জিনিস। আমার মাথায় কমন সেন্স বলতে পারে যে একটা রুগী ক্রনিক লিভার ডিজিজ হচ্ছে, তার এসজিপিটি কি হবে? চট করে না বুঝে উত্তর দিলে বলবে যে এসজিপিটি তো বেশি হবে, কারণ বহুদিন ধরে লিভার ইনজুরি হয়ে আছে, এসজিপিটি বাড়তে বাড়তে তো সিলিং এ চলে যাবে। অ্যাকচুয়ালি যদি আনসার ইজ এসজিপিটি উইল গো ডাউন। ওয়াই? বিকজ এসজিপিটি ইজ বা ট্রান্সামাইনেজ ইজ চিফলি synthesized from the hepatocyte. So if the hepatocyte is no more there, it's dead hepatocyte, it's distracted. Who will produce? So SGPT will be reduced. So in chronic liver disease, SGPT is not the flag sign of the liver injury parameter. Keep it in mind. Rather than we can go for the bilirubin and the prothrombin time, which can give you a reflection of the degree of the liver damage. অ্যান্ড আমি লাল কালিতে লিখে দিয়েছি যে আমরা লিভার যখনই রুগী ম্যানেজ করব, আমাদের সিডেটিভ, নার্কোটিক্স, অ্যালকোহল এবং ইলেকটিভ সার্জারি এগুলো অ্যাভয়েড করতে হবে। এটা হচ্ছে কমন হেপাটাইটিস, ভাইরাল হেপাটাইটিস একটা ওভারভিউ। জাস্ট ABCDE আমরা চারটা যদি কমন ধরে নিই, এর মধ্যে ব্লাড দিয়ে ট্রান্সফিউশন মানে ট্রান্সমিট হচ্ছে B, C এবং ডি তো একটা ইনকমপ্লিট ভাইরাস, ডেল্টা ভাইরাস, ও সবসময় বি ভাইরাসের ঘাড়ে চেপে ট্রান্সমিট করে। এগুলি মানে পারকিউটেনিয়াস এবং পারমিউকাস ট্রান্সমিশন হয়। আর ARE হচ্ছে ফিকো ওরাল। ক্রনিক ইনফেকশন ARE করে না, ফিকো ওরাল করে না। এই দুটো হচ্ছে কমন প্রেজেন্টেশন, এটাই রিলেটিভলি বেটার। হ্যাঁ, এবং প্রোফাইলেক্সিসের ক্ষেত্রে ইমিউনাইজেশন এর আছে, আমরা সাধারণত দেই না। ইয়েরও আছে, ইয়েরও নাই, এটা শুধুমাত্র ওয়াটার বাউন্ড যেহেতু আছে, সেফ ড্রিঙ্কিং এর কথা বলে। প্রোফাইলেক্সিস চিফলি আমরা কনসার্ন হচ্ছে B এর আছে এবং C এর আছে কিছুটা। আর ডি হচ্ছে যদি বি কে করা হয়, ডি যেহেতু ইনকমপ্লিট, অটোমেটিক্যালি ডি একটা ইমিউনাইজেশনের প্রোফাইলেক্সিস হয়ে যায়। এগুলি বলা হয়েছে। অ্যাকিউট লিভার ডিজিজ যদি দেখি হিস্ট্রি নেওয়ার সময়, অনসেট, এই জিনিসগুলো জাস্ট অ্যাট এ গ্ল্যান্স দেখে নেব। সাইন সিমটম অলরেডি বলেছি, ইউ নো এভরিবডি। আমি একটু র্যাপিড গেলাম। ল্যাবে আমরা লেফট টাইম বলেছি লিভার ফাংশন টেস্ট, এসজিপিটি ইনিশিয়ালি অনেক বাড়তে পারে, আমরা BC এর মার্কারগুলো করব। এটা হচ্ছে হিস্টোলজি করলে এই ফাইন্ডিংস গুলো পাবো। আমি একটু ফাস্ট গেলাম, যেগুলি একটু আমি এমফাসাইজ করবো ওখানে দাঁড়াবো। কিছু
আদার কজ, নন ভাইরাল বা আদার ভাইরাস কজগুলো বা এগুলোর কারণগুলো অলরেডি এগুলি বলা হয়েছে। ফালমিনের হেপাটাইটিসটা কি? এটা হচ্ছে অ্যাকিউট লিভার ফেলিউর যদি 2 মাসের মধ্যে ইলনেসের মধ্যে হয়। পার্মানেন্ট, এটা সাধারণত এনকেফালোপ্যাথি থাকবে। ওই হেপাটিক এনকেফালোপ্যাথি হচ্ছে 1 নাম্বার তার প্রেজেন্টেশন, সঙ্গে প্রথম দিন টাইমটা র্যাপিড থাকবে। যদি হিস্টোপ্যাথোলজি কেউ করে থাকে দেখবে যে ম্যাসিভ হেপাটিক নেক্রোসিস হবে। এবার আসি হেপাটাইটিস এ, মোস্ট কমন। এটা অ্যাভারেজলি ইনকিউবেশন পিরিয়ড 28 days। আমরা জানি ফিটোরাল রুটে ট্রান্সমিট করে, ক্রনিক ইনফেকশন কখনো করে না। একবার হলে ধরে না হয় লাইফ লং ইমিউনিটি থাকে। এটা ইনভেস্টিগেশন তেমন কিছু প্রয়োজন হয় না। কেউ যদি করতে চায় তাহলে IgM অফ হেপাটাইটিস এ ভাইরাল মানে অ্যান্টিবডি টু HAV এটা করতে পারি আমরা। এটা 3 মাস পারসিস থাকে, জাস্ট সাপোর্টিভ কেয়ার, এখানে কোনো রোল নাই মেডিকেশনে। বি, এটা ইনকিউবেশন পিরিয়ড হচ্ছে 2 থেকে 3 মাস, সোজা বাংলায়। জন্ডিস আসতেও পারে, তো বাচ্চাদের কম হয়। একটু একটু বাচ্চাদের থেকে একটু বড় যাদের মানে রিলেটিভলি 5 years এর বেশি হলে পরে এরা জন্ডিস নিয়ে প্রেজেন্ট করে। কেস ফ্যাটালিটি অনলি 0.5 to 1%। এবং এটার ক্রনিসিটি বাচ্চাদের হলে পরে দেখেন এই জায়গাটা ক্রনিক ইনফেকশনের জায়গাটা, হেপাটাইটিস বি বাচ্চাদের জন্য খারাপ। এদের যদি হয় তাহলে 30 to 90% ক্রনিকে চলে যায়। আর বড়দের কিন্তু ক্রনিক আমরা মানে বিলো 10%। এবং প্রিম্যাচিওর মর্টালিটিও অত বেশি না, হাইয়েস্ট 1/4। জাস্ট থিং টু রিমেম্বার যে হেপাটোসাইট ড্যামেজ হয়। ও, একটা ইন্টারেস্টিং জিনিস, এই যে হেপাটাইটিস বি থেকে সিরোসিস হচ্ছে, ড্যামেজ হচ্ছে, এটা কেন? এটা কিন্তু ভাইরাস ইটসেলফ না। ড্যামেজটা হচ্ছে ইমিউন মেডিয়েটেড, অর্থাৎ হেপাটোসাইট ইনসালটেশন হয়ে যে বিভিন্ন ইমিউন মেডিয়েটেড তৈরি হচ্ছে, ও ইনফ্ল্যামেটরি রেসপন্স হিসাবে তার তোলপাড় করতে গিয়ে লিভারকে শেষ করে দেয়। ইট ইজ ইমিউন মেডিয়েটেড ড্যামেজ, এটা একটু মনে রাখবেন। এবং হাইয়েস্ট রিস্ক কাদের? বিয়ের, এটা হচ্ছে ভার্টিক্যাল ট্রান্সমিশন ফ্রম মাদার টু ফিটাস, এই ধরনের এদের হচ্ছে হাইয়েস্ট। এটাকে আমরা 5টা ভাগে ভাগ করে নিই। HbAg পজিটিভের মধ্যে 5টা সাব ভ্যারাইটি আছে। একটা হচ্ছে HbAg ক্রনিক ইনফেকশন, HbAg পজিটিভ ক্রনিক হেপাটাইটিস, HbAg নেগেটিভ ক্রনিক ইনফেকশন, HbEAg নেগেটিভ ক্রনিক হেপাটাইটিস অ্যান্ড HbAg ফেজ। কোনটা কি? জাস্ট ছোট্ট করে এটা একটু মনে রাখার জন্য 5টা ফেজ আমরা মনে রাখলাম। কেন ফেজগুলো মনে রাখতে হয়? হেপাটোলজিস্ট যখন মেডিকেশন দেয়, ডিসিশন মেকিংটা এটার উপরে অনেক ক্ষেত্রে নির্ভর করে। আচ্ছা, এটা ফেজে আমি আগেই বলেছি যে HbEAg পজিটিভ, HbV ইনফেকশন। এখানে HbSAg পজিটিভ হবে। হচ্ছে এটা যখন ডিএনএ প্রলিফারেট করতে থাকে, মানে অ্যাক্টিভ, তার মানে ইট ইজ ইনফেক্টিভ। HbSAg ইনফেকশন, ইনফেকশন অ্যাক্টিভ বলে এটা পজিটিভ এসছে। তারপরে হচ্ছে ডিএনএ অনেক বেশি থাকে, হাই লো ডিএনএ দিয়ে আমরা একটা মার্কিং করি, কিন্তু ALT নর্মাল থাকে, লিভার ডিজিজ মিনিমাম। আচ্ছা, এটা আগে কিন্তু আমরা এই টার্মগুলো ব্যবহার করতাম, এখন এগুলো ইউজ করে না। ফেজ 2 হচ্ছে ক্রনিক হেপাটাইটিস। এটা কিন্তু ইনফেকশন ছিল, এটা কিন্তু ক্রনিক হেপাটাইটিস নট ইনফেকশন। এখানে কিন্তু দেখেন ভাইরাসের লোড কিন্তু কমে আসতেছে, মানে লিভার রেসপন্স করছে ইনফেকশনের এগেনস্টে। এই রেসপন্সটা করতে গিয়েই এনজাইম বেড়ে যাচ্ছে, লিভারের ডিজিজের মাত্রাটা বেড়ে যাচ্ছে। এরপরে ফেজ 3 হচ্ছে ক্রনিক বি ইনফেকশন। এটা কিন্তু হেপাটাইটিস, আর এটা ক্রনিক হেপাটাইটিস বি ভাইরাস ইনফেকশন ফেজ 3। এখানে কিন্তু HbAg নেগেটিভ হয়ে গেল। এই দুটো হচ্ছে HbAg পজিটিভ, মানে এই দুইটাতে ডিএনএ খুব তোলপাড় করে বাড়ছে। হেপাটাইটিসের বি ভাইরাসের ডিএনএ যখন প্রলিফারেট করে তখন এটা পজিটিভ হয়। এখানে কিন্তু ডিএনএ প্রলিফারেশন কমে যাচ্ছে, দেখেন এই যে কমে গেছে, কোথায় ছিল কি লেভেল, কোথায় কমে আসলো। তাহলে কেন সমস্যা হচ্ছে? সমস্যা ইমিউন মেডিয়েটেড। তাহলে EAG নেগেটিভ ফেজ 3 মানে হচ্ছে এটা ক্রনিক ইনফেকশন, খুব লো টাইটারে বি ভাইরাস আছে, খুব অল্প করে করছে কাজ তার, তাই এটা নর্মাল হয়ে যাচ্ছে, তেমন কিছু বোঝা যাচ্ছে না। এরা কিন্তু সাইলেন্ট কিলার, ওর নিজের কোনো এখন ক্ষতি হচ্ছে না, কিন্তু সে ট্রান্সমিট করবে ভাইরাস। তারপরে যখন ফেজ 4-এ চলে যায় ক্রনিক হেপাটাইটিস, হচ্ছে ইন্টারমিডিয়েট গ্রেড, আরো কমে যাচ্ছে লিভারের, সরি এটা আবার চট করে প্রলিফারেশন বাড়ছে, ডিএনএ বেড়ে যাচ্ছে, কিন্তু EAG পজিটিভ হওয়ার মতন না। আবার যখন ভাইরাস বাড়ছে আবার লিভার ইনজুরি শুরু করছে, আরো সিভিয়ার লিভার ইনজুরি হয়ে এটা ক্রনিক হেপাটাইটিস রূপান্তর হচ্ছে। এবং ফাইনালি রিজলভ, বডি থেকে হেপাটাইটিস বি চলে গেছে, একেবারে লো টাইটারে ডিএনএ তার মানে প্রলিফারেশন হচ্ছে,
এখানে তেমন কিছু হচ্ছে না শেষ দিকে। এরপর কিন্তু পেশেন্ট সিরোসিসের দিকে টার্ন করে। জাস্ট একটা আইডিয়া মাথার মধ্যে নিয়ে রাখা। এরপর হচ্ছে একই কথাগুলো যে কি কি হতে পারে প্রেজেন্টেশন, কোন সেরোলজিতে কি সিগনিফাই করে। এইচবিএসএজি হচ্ছে অ্যাকিউট ক্রনিক দুইটারই পজিটিভ, ইএজি হচ্ছে হাই লেভেল ভাইরাস রিপ্লিকেশনকে সিগনিফাই করে, ই হচ্ছে যে বডি এটার বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি করছে, ফাইট করার চেষ্টা করছে। সি হচ্ছে কোর অ্যান্টিজেন, রিসেন্ট যদি হয় তাহলে কোর অ্যান্টিজেনদের ধরি, কারণ হচ্ছে এটার এগেনস্ট অ্যান্টিবডি হতে দুই দুই মাস সময় লাগে। 2 মাস গ্যাপটায় এ কি ইনফেক্টেড হয়েছিল কিনা বোঝার জন্য রিসেন্ট আইজিএমটা করি। এরপর আরেকটু লেট হলে পরে রিকভারের দিকে গেলে জি আসে। এস হচ্ছে ইমিউনিটি তৈরি হয়ে গেছে সারফেসে, এইচবিএস অ্যান্টিবডি, এইটার অ্যান্টিবডি তৈরি হয়ে গেছে অলরেডি, ইমিউনিটি। আবার চলে গেল কেন? পাস্ট ইনফেকশন যদি হয়ে থাকে তাহলে এটা তো ইমিউনিটি তৈরি হচ্ছেই, সঙ্গে এটা জি হবে, এটা জি যেহেতু পাস্ট। আর যদি ক্রনিক ইনফেকশন হয় তাহলে অ্যান্টিবডি তৈরি হয় না, যেহেতু ক্রনিক ইনসালটেশন চালিয়ে যাচ্ছে, তাই এ চলে আসবে এখানে, এ পারসিস্টেন্টলি রিপ্লিকেট করছে আর এসবিজি পজিটিভ, সঙ্গে অ্যান্টিবডি যেটা হয়েছে সেটা ক্রনিক অল্প মাত্রায়। ঠিক আছে, এটা হচ্ছে জাস্ট টাইম স্কেলটা বোঝানোর জন্য যে কখন বাড়ে কখন কমে। ন্যাচারাল হিস্ট্রি আমরা যদি মানে ওভারঅল দেখি, চাইল্ডহুড ইনফেকশনের 90%ই আমি বলেছি ক্রনিক ইনফেকশন হয়, তাহলে হেপাটাইটিস বি বাচ্চাদের জন্য সবচেয়ে খারাপ, এবং সেখান থেকে একটা 40% একটা বড় অংশ সিরোসিস হয়। আর অ্যাডাল্টের ক্ষেত্রে মাত্র 1% ফেলিউর ডেভেলপ করে, আর 95%ই ক্লিয়ার করে ফেলে ভাইরাস, 5% হচ্ছে ক্রনিক হয় অনলি। এই ফাইভের মধ্যে আবার একটা 5-এর 15 to 20% সিরোসিস হয়। তার মানে হচ্ছে অ্যাডাল্টে বি ইনফেকশন থেকে সিরোসিসের মাত্রা কিন্তু অনেক অনেক কম। তাই ইট ইজ হোপফুল মেসেজ ফর দ্য পেশেন্ট অ্যাজ ওয়েল এজ দ্য ফিজিশিয়ান। অনলি 5% chronic, and among those only 10 to 20% develop cirrhosis. ওকে, আগের কথাই প্রিভেনশন আমরা জানি, আমাদের হেলথ এডুকেশন, ব্লাড ট্রান্সফিউশন, আইভি অ্যাবিউজ না করা। ট্রিট, হু টু ট্রিট the chronic active disease more than 6 months as spontaneous clearance is uncommon. যদি এইচবিএসজি পজিটিভ রোগী আসলে ট্রিট করার দরকার নেই, আগে ওয়েট করতে হবে যে 6 মাসের বেশি পজিটিভ কিনা, তখন প্রশ্ন হবে যে আমি ট্রিট করব কিনা। অ্যান্ড ইমিডিয়েটলি কাদের ট্রিট করা হয়? যদি সিভিয়ার লিভার ইনজুরি থাকে, যাদের আইএনআর 1.5-এর বেশি, অথবা সিমটম 4 সপ্তাহের বেশি প্রচুর প্রটেক্টেড সিনড্রোম হচ্ছে। আমরা সাধারণত এইচবিএসজি করি, আমরা ডিএনএ টেস্ট করি, এইচবিই ভাইরাস প্রলিফারেশন হচ্ছে কিনা, এগুলি হচ্ছে অ্যাক্টিভ ভাইরাল প্রলিফারেশনের প্যারামিটার্স। এবং এএলটি 100-র বেশি যদি থাকে, বা বায়োপসি সাধারণত করা হয় না। আমাদের গোলটা কি? উদ্দেশ্য হচ্ছে ভাইরাসের রেপ্লিকেশনকে স্টপ করি। কিভাবে? ডিএনএ কে নেগেটিভ করে দেওয়া, কনভার্ট ই পজিটিভ টু নেগেটিভ। হেপাটাইটিস ই মানেই হচ্ছে ডিএনএ রেপ্লিকেশন, সুতরাং এটা রেপ্লিকেশন যদি বন্ধ হয়ে যায়, ইটাও নেগেটিভ হয়ে যাবে। নেগেটিভ হয়ে গেলে এটার এগেনস্টে অ্যান্টিবডি তৈরি হয়ে যাবে, অ্যান্টিবডি হয়ে যাবে পজিটিভ, সাথে লিভারের হিস্টোলজি ইমপ্রুভ করবে। হিস্টোলজি যদি প্রোগ্রেসিভ না হয় তাহলে ফাইব্রোসিস হবে না, সিরোসিস হবে না, এবং সাকসেসফুল ট্রিটমেন্ট যদি হয়ে যায় সারফেস অ্যান্টিজেনটা আস্তে আস্তে কমে আসবে। ইন্ডিকেশন অ্যান্টিভাইরাল কোগুলোপ্যাথি যদি ডেভেলপ করে, আগেই বলেছি যে লিভার ফেলিউর, প্রোটেক্টিভ ক্রোজ। ইন্ডিকেশন কমনলি কখন কখন দেওয়া হয়? হেপাটাইটিস, ওই যে বলছিলাম যে ডিএনএ লোডটা আমরা দেখি, আরটিপিসিআর করে ডিএনএ যদি 20,000-এর বেশি ইন্টারন্যাশনাল ইউনিট হয়, বা আপার লিমিট থেকে যদি 2 গুণ বেশি এলটি হয়, তাহলে ফাইব্রোসিস হয়েছে কি হয় নাই দরকার নেই, আমরা ট্রিটমেন্ট শুরু করি। অথবা ডিএনএ এই মাত্রার বেশি, এএলটিও বেশি, কিন্তু ফাইব্রোসিস হয়ে গেছে, কিংবা নেক্রো ইনফ্ল্যামেশন আছে, তাহলে চিকিৎসা শুরু করতে হবে। ফাইব্রোসিস হয়ে যাওয়ার পরও অ্যান্টিভাইরালের কিছু রোল আছে, ফার্দার ফাইব্রোসিসকে প্রিভেন্ট করে। আর পেশেন্ট যদি কম্পেনসেটেড ডিকম্পেনসেটেড সিরোসিস থাকে, ডিএনএ থাকুক বা না থাকুক, হেপাটাইটিস বি সন্দেহ হলে আমরা চিকিৎসা শুরু করে দিই। এবং অনেকে কনফিউজড হতে পারে যে প্রেগনেন্সিতে লিভার ইনজুরি আমরা বলি যে মেবি ইনিশিয়েটেড, কারণ হচ্ছে আমরা দেখেছি মাদার টু চাইল্ড 90% চাইল্ড, 95% বাচ্চাদের ক্ষেত্রে এটা ক্রনিকে ট্রান্সফার হতে পারে। সো মাদার তো ট্রিট করবই, চাইল্ডের ভালোর জন্য আমরা তখন ইরেসপেক্টিভ অফ প্রেগনেন্সি আমরা শুরু করে দিই অ্যান্টিভাইরাল। এখানে আরো ভাগ করে বলা আছে, আমি অত ডিটেলস গেলাম না। মনিটর আমরা কি করব? একটা পেশেন্ট যদি ইএজি পজিটিভ পেশেন্ট ক্রনিক হয়,
ইয়াং হলে প্রতি 3 মাস পর পর আমরা এএলটি করব, প্রতি 6 থেকে 12 মাস পর পর ডিএনএ করব, লিভার বায়োপসি বা ফাইব্রোস্ক্যান আমরা অ্যানুয়ালি করব। পেশেন্ট যদি ইএজি নেগেটিভ হয়, এটা হচ্ছে অ্যাক্টিভ প্রলিফারেটিং মাইন্ড। সো এটা অ্যাক্টিভ হলে অনেক ঘন ঘন করতে হয়, কিন্তু এটা যদি নেগেটিভ হয় দেখেন, এটা করার মাত্রাটা একটু ডিলে, 2-3 বছর পর পর ডিএনএ ফাইব্রোস্ক্যান করলেও চলে। তাহলে প্রথমে আমরা এটা করে দেখব সে পজিটিভ না নেগেটিভ, ডিএনএ বেশি আছে না কম আছে, এটার উপরে ফলো আপের ফ্রিকোয়েন্সি নির্ভর করে। আরেকটা প্রশ্ন হয় যে কতদিন আমরা কখন ডিসকন্টিনিউশন করব। এখানে বলা হয়েছে আফটার কনফার্ম দ্যাট এইচবিএসএজি ইজ লস উইথ অর উইদাউট এনটিএইচবি সেরোকনভার্সন। HBAG seroconversion, an undetectable virus DNA who complete at least 12 months। সোজা একটু মনে রাখলেই হবে যে এইচবিএজিটার এখন নাই, সেরোকনভার্সন হয়ে গেছে, অর্থাৎ NT-HBAG পাওয়া গেছে, অ্যান্টিবডি তৈরি হয়ে গেছে এবং কোনো ডিএনএ ডিটেক্ট করা যাচ্ছে না, এবং হু কমপ্লিটেড অ্যাটলিস্ট 1 বছর ওষুধ খেয়েছে। তখন হচ্ছে আমি থেরাপি ডিসকন্টিনিউশন করবো কিনা সেটার প্রশ্নটা আসে কমনলি। পেগালেটির ইন্টারফেরন আগে খুব ইউজ করা হতো, এখন অবশ্য এটার রোল খুব কমে গেছে। কারণ হচ্ছে কমে গেছে এই কারণে যে আমরা সিরোসিসের একটা বড় অংশকে আমরা অ্যান্টিভাইরাল এখন দেই, কিন্তু সিরোটিক পেশেন্টকে কিন্তু এটা দেওয়া যায় না। আরেকটা সমস্যা হচ্ছে এটা ইনজেক্টেবল দিতে হয়, এটা কস্টলি, সেই কারণে এখন আর ইউজ করা হয় না। এটা আগে বেশ ইউজ করা হতো, আমি এটা নিয়ে আর হাইলাইট করলাম না এই কারণে। কমনলি কি ওষুধগুলো আমরা ব্যবহার করি, ল্যামিভিউডিন, অ্যাডেফোভির, ফ্যানসাইক্লোভির, এন্টাকাভির, আর এগুলো কিছু নিউক্লিওসাইড থাইমিডিন, এগুলো মডার্ন কিছু এজেন্টস। এর মধ্যে ফার্স্ট লাইন হচ্ছে গিয়ে অ্যান্টাকাভির এবং টেনাফভির, এই দুইটাকে আমরা ফার্স্ট লাইন বলি। অ্যান্ড হাই ব্যারিয়ার টু জেনেটিক্যালি রেজিস্ট্যান্স স্ট্রেইন, এটার প্লাস পয়েন্ট হচ্ছে রেজিস্ট্যান্স স্ট্রেইন যদি তৈরি করে এটার এগেনস্টও বেশ হেল্পফুল এই দুইটা, এন্টাকাভির অ্যান্ড টেনাফভির। একটা বড় অংশ, প্রায় 10% লিভার ট্রান্সপ্লান্টেশনের একটা বড় অংশ ওয়েস্টার্ন কান্ট্রিতে হচ্ছে হেপাটাইটিস বি থেকে হয়। এখানে কি বলেছে কথাটা, যে প্রায়র টু ইফেক্টিভ ইমিউন প্রোফাইলেক্সিস 80% অফ দ্য ট্রান্সপ্লান্ট বিকাম রিইনফেক্টেড উইথ ভেরি পুয়ার সার্ভাইভাল। ইয়েস, কারণ হেপাটাইটিস ভাইরাসটা তো শুধু লিভারে বসে থাকে না, সে ব্লাডের মধ্যেও ঘোরাঘুরি করে। তো আমি এখন লিভারটাকে কেটে ফেলে দিয়ে নতুন লিভার যদি লাগিয়েও দিই, ব্লাডের মধ্যে অল্প কিছু লিভারের মানে বীজাণু জীবাণু যাই বলে রয়ে গেছে, সে তো নতুন লিভারটাকে ইনফেক্টেড করবে। এই কারণে লিভার ট্রান্সপ্ল্যান্টের আগে ইফেক্টিভ ভাবে ইমিউন প্রোফাইলেক্সিস যদি আমি না করি, তাহলে কিন্তু প্রগনোসিস ইজ নট গুড, ভেরি পুয়ার প্রগনোসিস, ও আবার রিইনফেক্টেড হবে। রিইনফেকশন রেট ক্যান নাও বি রিডিউসড ইফেক্টিভলি। আমরা ইমিউনোগ্লোবুলিন দেই, তাতেও 20% ইনফেক্টেড হয়। সঙ্গে যদি ল্যামিভিউডিন যোগ করে দিই নিউমোনিয়া ওষুধ, তাহলে ইনফেকশনের চান্সটা কমিয়ে নেওয়া যায়, কিন্তু 0% করা যায় না। এই এত কিছু করার পরে যদি নতুন লিভার ট্রান্সপ্ল্যান্ট করা হয়, তাহলে 2 ইয়ার সার্ভাইভাল রেট মোটামুটি একটা সহনীয় মাত্রায়, 70-80%। এখন এই জিনিসটা আমাদের ডেইলি লাইফে বেশ, যে প্রোফাইলিপসিস, একটা রুগী হঠাৎ করে এইচবিএসসিজি পজিটিভ, তার ইনফেক্টেড হইলো, অ্যাক্সিডেন্টাল এক্সপোজার হলো, আমি তাকে কি করব? যদি সে আনভ্যাকসিনেটেড থাকে, তাহলে আমরা সাথে সাথে ইমিউনোগ্লোবিলিন দেবো এই ডোজে, পার কেজি 0.06 ml পার কেজিতে ইমিউনোগ্লোবিলিন দেবো। সঙ্গে ফুল ভ্যাকসিনের যে 3টা ডোজের সিরিজ আমরা দিয়ে দেবো, চোখ বন্ধ করে, আমরা রিস্ক নেব না। কোন ক্ষেত্রে? এক্সপোজ পার্সন, মানে যার হেপাটাইটিস বি আছে এটা আমরা জানি, প্রিভিয়াসলি ভ্যাকসিনেটেড নন রেসপন্ডার, যদি আগে থেকে ভ্যাকসিন নেওয়া হয়েছে এবং টাইটার ভালো, তাহলে কিচ্ছু করা লাগবে না। আর যদি নন রেসপন্ডার হয়, যে ভ্যাকসিন নিয়েছিল অনেক আগে, এখন মানে NT-HBsAg টাইটার অনেক লো, মানে ভ্যাকসিনের যে ইফেক্টিভিটি সেটার এখন নাই, তাহলে কিন্তু আমরা এই ভদ্রলোকের মতোই তাকে আমরা ব্যবস্থা করব। ওখানে 3টা দেওয়া হয়েছিল, যেহেতু সে জীবনে ভ্যাকসিন নেয় নাই, সেখানে ওই বুস্টার ডোজ 2টা দেবো, সঙ্গে আইজি দিতেই হবে। টিআইজির সঙ্গে 2টা বা কোনো কোনো ক্ষেত্রে একটা, আমরা সেফ সাইডে 2টা ডোজ দিয়ে দেবো। যদি আমরা না জানি যে হ্যাঁ ভ্যাকসিন তো বাংলাদেশে অনেকেই নেয়, কিন্তু রেসপন্ডার আমরা জানি না, তাইলে আমরা এই কাজটা করব। আর অ্যান্টিবডি রেসপন্স কিছুই আমরা জানি না, তাহলে এইচবিএসএজি তার করব। করে যদি এই যে টাইটারটা, ভ্যাকসিনের টাইটার, ভ্যাকসিন কতটুকু কাজ করছে, 10-এর বেশি হলে কিছু লাগবে না, কিন্তু যদি 10-এর নিচে হয় তাহলে তাকে ফুল সুইংয়ে আমরা নতুন করে ট্রিট করব। এটা দেবো ইমিডিয়েটলি প্রোফাইল এক্সেসের জন্য, এটা হচ্ছে ভবিষ্যতের টাইটারের জন্য। এই জিনিসটা আমাদের বেশ
উপকারী একটা জিনিস যদি আমরা মনে রাখতে পারি। ট্রান্সমিশন হেপাটাইটিস সি অলমোস্ট এটাও ব্লাড রিলেটেড ড্রাগ অ্যাবিউজ, মানে ব্লাড অ্যান্ড সাম মিউকোজাল সেকশনস। ফিচার্স, এটা আরো ভেগ ফিচার। সি ভাইরাসকে আমরা বলি যে নটোরিয়াস, কারণ হচ্ছে বি তে তবু কিছু বোঝা যায়, সি তে কিছুই বোঝা যায় না। পেশেন্ট শুধুমাত্র ক্রনিক ফ্যাটিগনেস নিয়ে প্রেজেন্ট করতে পারে এবং এটা অ্যাকিউট ইলনেস খুব কম হয়, ফলে রুগী আননোটিস থাকে। কেস ফ্যাটালিটি রেট ইমিডিয়েট খুব কম, কিন্তু ক্রনিকের রেট কিন্তু বহু। ওইটা ছিল 5% অ্যাডাল্টে চলে যায় ক্রনিকে, এটা 75 to 80। দিস ইজ নটোরিয়াস ভাইরাস, অ্যান্ড এটার কোনো ভ্যাকসিন নাই। এটা অ্যানাদার আমাদের কনস্ট্রেইন। ক্রনিক হেপাটাইটিস করে, সিরোসিস এদের 8% করে, এবং মর্টালিটি রেটও 1 to 5%। অলমোস্ট এই ভাইরাসটা ভোগায় বেশি। এগুলো সে একই কথা। এটা সি এর অ্যানেকটেরিক থাকে 80%। সুতরাং ইউ উইড বি দ্য কমপ্লিটলি আননোটিসড ওয়েদার ইউ আর ইনফেক্টেড অর নট। অনলি 20% একটেরিক হয়ে ফালমিনেট করতে পারে। এই ভদ্রলোক 80%-এর 50 to 90% ক্রনিকে হয়ে যায়। মানে সি যদি হয়, একটা বিশাল অংশ ক্রনিকে হয়। এই বিশাল ক্রনিকের আবার একটা বিশাল অংশ সিরিসিস হয়ে তাদের একটা অংশ এইচসিসি হয়। তার মানে সি থেকে এইচসিসির সংখ্যা হওয়ার প্রবণতাটা অনেক বেশি। এগুলো হচ্ছে যে যাদের prognosis খারাপ: মেল, এইজেড, অ্যালকোহলিক্স, ইমিউন সাপ্রেসিভ পেশেন্ট, কো ইনফেক্টেড পেশেন্ট, জেনোটাইপ 1 অফ দ্য হেপাটাইটিস সি, যাদের প্রোথ্রম্বোটিক স্টেট আছে। প্রিভেনশন, দ্য প্রিভেনশন ইজ মেইন, হচ্ছে নিডল স্টিক ইনজুরি অ্যাভয়েড করতে হবে, সেভ ব্লাড ট্রান্সফিউশন, নো আইভি অ্যাবিউজ, উই গেট সাম ভাইরাল অ্যান্টিভাইরাল, গেট সামথিং। এবং সেক্ষেত্রে আহ, আমাদের গোল হচ্ছে গিয়ে বায়োকেমিক্যাল রেসপন্স এবং ভাইরোলজিক্যাল রেসপন্স আমরা দেখি। একটা টার্ম আমরা ইউজ করি যে এটা বিয়ের ক্ষেত্রে প্রযোজ্য, যে সাস্টেইন ভাইরোলজিক্যাল রেসপন্স। এটা কখন বলে? চিকিৎসা দেওয়ার পরে। আনডিটেক্টেবল হেপাটাইটিস সি আরএনএ ফর 6 months আফটার ট্রিটমেন্ট এন্ডস। 6 মাস ট্রিটমেন্ট শেষ করার পরেও 6 মাসে যদি না খুঁজে পাওয়া যায়। 95% হ্যাভ পারসিস্টেন্ট সাস্টেইন ভাইরোলজিক্যাল রেসপন্স ওভার 10 years। এই গ্রুপের রুগীদের চিকিৎসা শেষ করার পরে 95% 10 years ভালোই থাকে। 80% হ্যাজ রিডাকশন ইন ফাইব্রোসিস, এবং 80% যেহেতু ভাইরাস থাকে না, ফাইব্রোসিসটাও কমানো যায়। দিস ইজ এ হোপফুল মেসেজ ফর দ্য ফিজিশিয়ান। হাউ ম্যানেজ? ম্যানেজে আমি শুধু ওষুধের নামগুলি বলি, যে আনটিল 2013 choice was a combination of pegintron and ribavirin for 48 weeks, but after 2013 new class of the direct acting antiviral that removes the pegintron, because we always try to avoid this pegintron. They are used for 8 to 12 weeks with sustained viral less than 95% success. হ্যাঁ, যে চিকিৎসা শেষ করার 6 মাস পরও ডিএনএ পাওয়া যায় না, এই সংখ্যাটা 95%। এবং কারা এই এই গুড মেডিসিন গুলো হচ্ছে সফোসফোভির, সফোসবুভির, এটা আমাদের দেশে আছে। সফোসবুভির, ডাসাবুভির, ভেলপ্যাটাসভির মনে হয় এখনো আসে নাই। তারপরে হচ্ছে এলবাসভির, অর্থাৎ এদের নামের শেষে ভিড় থাকবে, এরা বীর। এইগুলো হচ্ছে গুড ড্রাগ, বাট আনফর্চুনেটলি দিস আর ভেরি এক্সপেন্সিভ। দে ক্যান সেফলি বি ইউজড ইন ডিকম্পেনসেটেড সিরোসিস অলসো। এদের অপশন, এদের ইউজ করার ফ্লেক্সিবিলিটি অনেক, বাট একটাই প্রবলেম, যেহেতু নিউয়ার ড্রাগ, ইট মে বি কস্টলি। অ্যান্ড ডেল্টা ভাইরাস, দিস সেন্স ইনকমপ্লিট ভাইরাস। সে মোস্ট কমনলি আমাদের এই মিডল ইস্ট এবং ইস্টার্ন ইউরোপ, সাউদার্ন আমেরিকা, সাউদার্ন পার্টে বেশি হয়। বিয়ের মতো ট্রান্সমিট করে, এটা বিয়ের ঘাড়ে চড়ে কো ইনফেক্টেড হয়। এবং যদি বিয়ের ঘাড়ে চড়ে ফালমিনেন্টটা অনেক বেশি করে, তাহলে এটা নিয়ে আমরা কনসাস কেন? কনসাস হচ্ছে বিকে যদি প্রোটেক্ট করি, একেও মোটামুটি আমরা প্রোটেক্ট করতে পারি, এটাই এটার মেসেজ। হেপাটাইটিস ই, ইট ইজ রিলেটেড টু দ্য রুবেলা ভাইরাস। মানে এই ফ্যামিলির কাছাকাছি। এটা ইকুয়েটর জোনস, আমাদের এই জোনগুলোতে বেশি হয়, ক্লাইমেটেরিক জোনগুলোতে বেশি হবে। এবং এটা আমাদের কনসার্ন কেন? আমাদের কনসার্ন হচ্ছে একটা, এই যে 1 to 4% মর্টালিটি, 20 to 30% ইফ ইট ইস প্রেগনেন্ট। আমরা ওয়ার্ডে অনেক সময় দেখবো যে ক্যারিং লেডি, প্রেগনেন্ট লেডি, জাস্ট অ্যাকিউট হেপাটাইটিস, সাডেনলি এনকেফালোপ্যাথি হয়ে পেশেন্ট এক্সপায়ার করলো। হ্যাঁ, বি সি নেগেটিভ, কিন্তু এ থেকে তো মর্টালিটি হয় না, তাহলে ই অ্যানাদার কজ।
আমরা ইটা করা উচিত তখন প্রেগনেন্ট লেডিদের, কারণ এদের ক্ষেত্রে মর্টালিটি কিন্তু প্রায় 1/3। অ্যাডাল্ট নর্মালদের কোনো সমস্যা নেই। এছাড়া কিছু আদার ভাইরাস করে হেপাটাইটিস। এগুলি অসংখ্য ভাইরাস আছে, এর মধ্যে কমন যেমন আমরা বলতে পারি সাইটোমেগালো, এপস্টেন, হার্পিস সিমপ্লেক্স। তারপরে আমাদের দেশের মধ্যে এডেনোভাইরাস, এন্টেরোভাইরাস, কক্সাকি ভাইরাস, সার্স পর্যন্ত করে। ইভেন এটা লিস্টে আসে নাই, হয়তো বা ডেঙ্গুর কথাও চলে আসবে। ক্রনিক লিভার ডিজিজ আমি অলরেডি বলেছি যে ইটস ইনসিডিয়াস অনসেট। এটা কোনো কোনো ক্ষেত্রে মেটাবলিক কারণ হতে পারে, হেপাটাইটিস রিলেটেড হতে পারে, জেনেটিক্যালি হেমোক্রোম্যাটোসিস উইলসনস ডিজিজ থেকে হতে পারে, ইমিউনোলজিক্যালি লাইক দ্য প্রাইমারি বিলোসিস হতে পারে, ড্রাগস থেকে করতে পারে, মেথোট্রেক্সেট ফাইব্রোসিস করে এনএসআইডস করতে পারে, ভেনাস অবস্ট্রাকশন দিয়ে বার্চিয়ারি সিনড্রোম থেকে করতে পারে। দিজ আর দ্য কমন মানে কজেস, দিজ আর দ্য মানে কমন কজেস ফর ক্রনিক লিভার ডিজিজ। এটা অ্যাকচুয়ালি কোনো স্ট্যান্ডার্ড ডেফিনেশন নাই, আমরা একটা টাইম ফ্রেম ধরে নিয়ে বলেছিলাম প্রোগ্রেসিভ ডিস্ট্রাকশন প্লাস রিজেনারেশন অফ দ্য লিভার প্যারেনকেমা। বিকজ লিভারে যত ইনজুরি, আমি একবার বলেছি যে এটা কিন্তু ভাইরাস ইটসেলফ না, এটা হচ্ছে লিভার এটার এগেনস্টে প্রোটেস্ট করতে গিয়ে যে ম্যাসাকার হয়, এইটাই হচ্ছে লিভারের ইনজুরি, ফাইব্রোসিস করে, আলটিমেটলি সিরোসিস করে, অর্থাৎ ইমিউন রেসপন্স। অ্যান্ড ফর হেপাটাইটিস বি সি এটা 6 মাস একটা কাট অফ আমরা ধরে নিই। অফেন মিসলিডিং ইফ চিলড্রেন ফর আদার ডিজিজেস, বাচ্চাদের কিছু ডিজিজের সঙ্গে ক্রনিক লিভার ডিজিজ কনফিউজ করে স্টোরেজ ডিজিজ গুলোতে। অটোইমিউন হেপাটাইটিস, মেটাবলিক ডিসঅর্ডার এটার মধ্যে পড়ে। এখান থেকে আর তেমন কিছু না। আমরা এবার চলে আসি ক্রনিক লিভার ডিজিজের মধ্যে যে কমন প্রেজেন্টেশন আউটকাম, দ্য সিরোসিস। সিরোসিস পেশেন্টগুলো সাধারণত লিভার সিরোসিস হয়ে গেলে ওরা যে প্রথমে যে কথা বলছে হেপাটোমেগালি, এটা থাকে না। ইনিশিয়ালি হেপাটোমেগালি ডিউ টু দ্য ইনফ্লামেশন, and later as the disease progress this hepatomegaly goes down and liver turns to fibrosed and you cannot palpate the liver. So if any cirrhotic patient with ascites, if we find that the liver is palpable again, it's a bad sign. It signifies that maybe the liver is turning to hepatocellular carcinoma or secondary hepatitis. Then jaundice, ascites, you know the mechanism of ascites. Some circulatory changes happens because এখানে নাইট্রিক অক্সাইড, মিথেন অনেক কিছু তৈরি হয় যেগুলো কিনা ভেজোডাইলেটেশন করে, এবং এই ভেজোডাইলেটেশনের কারণে পামারি রেইথিমিয়া, স্পাইডার টেলেনজেক্টিসিয়া, এই এই জিনিসগুলো পাওয়া যায় মেটাবলিক কারণে। তারপরে হচ্ছে স্পাইডার টেলেনজেক্টিসিয়া সাধারণত আপার চেস্ট গুলোতেই ভালো দেখা যায়। এটা ছোট ছোট মানে অনেকটা ক্যাপুট মেডুসা স্টাইলের, সেন্ট্রালি একটা আর্টেরিয়াল থাকবে, চারপাশে ক্যাপিলারি গুলো ওয়েভি ম্যানারে যাবে। এবং এটা আমরা ডিফারেন্সিয়েট করব কিভাবে, উপরে একটা গ্লাস স্লাইড দিয়ে যদি আমি হালকা করে প্রেস করি তাহলে এটাকে খুব ব্ল্যাঞ্চেস হবে, ব্ল্যাঞ্চেস হয়ে যাবে যেহেতু ভেজোডাইলেটেশন। দেন এন্ডোক্রাইন চেঞ্জ হতে পারে, ডিউ টু দ্য এন্ডোক্রাইন চেঞ্জ, লস অফ লিবিডো, হেয়ার লস, গাইনোকোমেশিয়া, এট্রফি। এটা মেল পেশেন্ট এক্সামিন করার সময় অবশ্যই এটা আমরা মিস করব না। তারপরে পেশেন্টই কমপ্লেন করতে পারে, ফিমেলসদের ক্ষেত্রে তাদেরও কিছু হরমোনাল ইমব্যালেন্সের কারণে এই জিনিসগুলো হয়। এগুলো কেন হয়? কারণ লিভার এগুলোকে মেটাবলাইজ করে, তো ফলে এগুলির ব্যালেন্স চেঞ্জ হয়ে যায়, অর্থাৎ এক্সক্রিশন কমে যায়। ফিমেলের ক্ষেত্রে টেস্টোস্টেরন এক্সক্রিশন কমে যায়, ফলে তাদের এই ফিচার্স গুলো ডেভেলপ করে। হেমোরাজিক টেন্ডেন্সি, প্রবণতা তৈরি হবে। পোর্টাল হাইপারটেনশনের ফিচার্স গুলো দেখা যাবে, অর্থাৎ স্প্লেনোমেগালি, কোলাটারাল ভেসেল ভেরিসেল ব্লিডিং হবে, এনকেফালোপ্যাথি হতে পারে। ইভেন ক্রনিক যদি হয়, কোনো কোনো ক্রনিক লিভার ডিজিজ যেমন প্রাইমারি বিলিয়ারি সিরোসিস, যেগুলোতে প্রলং অবস্ট্রাকশন থাকে, বাইল সলগুলো থেকে যায়, সেগুলো পিগমেন্টেশন করে। ক্লাবিংও পাওয়া যেতে পারে, ডুপেট্রান কন্ট্রাকচার পাওয়া যেতে পারে। Consequence কি? Consequence, we know that the replacement of the liver tissue, and it is replaced by which fibrous tissue, and regenerative nodule which is inactive nodule, and this irreversible loss leads to the loss of liver function. And this nodule may be the microvascular, micronodular and macronodular. ছোট ছোট নডুল গুলো সাধারণত মাইক্রোনোডুলার হয় অ্যালকোহলিক সিরোসিসে, আর ম্যাক্রোনোডুলার হয় হচ্ছে ক্রনিক ভাইরাল হেপাটাইটিস। এই জিনিসটাই ওখানে বিভিন্ন কারণগুলো বলা হয়েছে সিএনডি: অ্যালকোহল, হেপাটাইটিস, নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ, ইমিউন, বিলিয়ারি, জেনেটিক্স। আমি কিছু স্লাইড টেনে গেলাম শেষ করার জন্য। এই যে দেখেন লিভার, ক্রনিক লিভার ডিজিজের ফিচার্স, সিমটম: জন্ডিস, পামারি এরিথেমিয়া, হিউজ ascites, স্পাইরাল টেলেনজেক্টিসিয়া।
হিস্টোপ্যাথোলজি ইনভেস্টিগেশন। লিভার বায়োপসি যদি এখানে 1 নাম্বার লিখেছে, এটা হচ্ছে টেক্সটে তারা গোল্ড স্ট্যান্ডার্ডটা আগেই লিখবে, কিন্তু আমাদের হচ্ছে লিভার ফাংশন টেস্ট। ইনিশিয়ালি এটা এলিভেটেড থাকতে পারে, প্রলংড হয়ে গেলে আর এসজিবিটি নাও পাওয়া যেতে পারে। লিভারের এনজাইমগুলো আমরা দেখবো, বিলিরুবিন ইনক্রিজ করবে, অ্যালবুমিন তো কমেই যাবে আমি বলেছি, গ্লোবিউলিন বাড়বে। কেন বাড়বে? এই যে রেশিও অল্টার্ড হয়ে যাবে, কারণ একটা ইনফ্ল্যামেশন হচ্ছে, তাই ইমিউন রেসপন্সে গ্লোবিউলিন বাড়বে, অ্যালবুমিন কমবে। প্রথম মিন টাইম বাড়বে, থ্রম্বোসাইটোপেনিয়া হবে কেন? স্প্লিনোমেগালির জন্য। স্প্লিনোমেগালি হলে সব সেলগুলি কমতে থাকে, সোডিয়াম পরিমাণ কমে যাবে। আল্ট্রাসাউন্ড করলে সানকেন লিভার, তার ইকো টেক্সচার চেঞ্জ হয়ে যাবে, পোর্টাল হাইপারটেনশনের ফিচার পেতে পারি। এন্ডোস্কোপি আপার জিএটি করলে আমরা ভ্যারিসেস পাবো। এটা একটা আমরা অনেক সময় চাইল্ড ফুক্স স্কোরিং করি প্রগনোসিসের জন্য, এই ক্রাইটেরিয়া গুলো দিয়ে, যে স্কোরিংটা আমরা দেখি চাইল্ড ফুক্স স্কোরিং দিয়ে যে সার্ভাইভেল কিরকম হবে। স্কোরিং যদি 9-এর বেশি হয় তাহলে এটা সি, সি হলে পরে প্রগনোসিস অনেক খারাপ। জাস্ট একটু আমরা মাথায় রাখি, এটা হেপাটোলজিস্টের দায়িত্ব যে প্রগনোসিস মার্কিং করার জন্য এই প্যারামিটার্স গুলো করে এগুলাকে যোগ করে দেখে যে এটা 6-এর বেশি কিনা স্কোরিং, তাহলে এটা ব্যাড প্রগনোসিস। এই 9-এর বেশি হলে, সরি। স্টেজিং, স্টেজিং তো আমরা অনেক রকমের স্টেজিং করি, যেমন চাইল্ড পোক্স একটা স্টেজিং, তারপরে হচ্ছে গিয়ে মেল স্কোরিং বলা হয়, তারপরে অ্যাসাইটিস, এটাও একটা ব্যাড সাইন স্টেজিং এ। এনকেফালোপ্যাথি কত স্টেজ, সেটা দিয়ে স্টেজিং করা যায়। বিলিরুবিন লেভেল, মানে ওই যেই প্যারামিটার্স গুলো আমি আগের স্লাইডে দেখিয়েছি সেই জিনিসগুলি এখানে বলা হয়েছে। ম্যানেজমেন্ট কি টু, উদ্দেশ্য হচ্ছে টু রিটার্ড দ্য প্রোগ্রেশন অ্যান্ড রিডিউস কমপ্লিকেশন। অ্যাবস্টিনেন্স অ্যালকোহল, ক্যালোরি ইনটেক আমার রাখতে হবে এই পর্যন্ত, প্রোটিন ইনটেককে রেস্ট্রিক্ট করতে হবে, ভ্যাকসিনেশন দিয়ে দিতে হবে, যা ভাইরাস আছে সেটা যদি প্যাকেজটা কাজ করে, আন্ডারলাইং কজ ট্রিট করতে হবে, এবং কমপ্লিকেশনস মিনস অ্যাসাইটিস, পেরিটনাইটিস যদি ডেভেলপ করে, ভেরিসেল ব্লিডিং, এনকেফালোপ্যাথি, যা যা কমপ্লিকেশন যদি হয় অ্যাকর্ডিংলি আমাকে ম্যানেজ করতে হবে। এটা বলা হয়েছে যে একই ঘটনাটা কি ঘটে, কি কি চেঞ্জ হচ্ছে ফ্যাটি লিভার ডিজিজে। নন অ্যালকোহলিক, আমাদের দেশের জন্য এটা খুব প্রযোজ্য, যে নন অ্যালকোহলিক কান্ট্রি বাট ওবেসিটি, ডায়াবেটিস, ডিসলিপিডিমিয়া, মেটাবলিক সিনড্রোমস গুলো হেলদি লিভার থেকে সিম্পল ফ্যাটি লিভার তৈরি করলো। এই ফ্যাটি লিভার লিভারকে ইনসাল্ট করতে থাকে, ইনফ্ল্যামেশন হতে থাকে, এই ইনসাল্ট লেটার আলটিমেটলি ফাইব্রোসিস করে সিরোসিসে টার্ন করে, এই, এবং ক্যান্সার হয়। তাহলে হেপাটাইটিস বি বা সি হইতেই হবে ক্যান্সারের, তেমন কারণ নাই। এই জিনিসটাও কিন্তু আমাদের জন্য এখন একটা থ্রেটনিং ইস্যু, ফ্যাটি লিভার ডিজিজ। এটা ভিতরে কেন, কিভাবে, কেন ঘটছে? এটা ঘটছে হচ্ছে যে আমি মলিকুলার লেভেলে গেলাম না, অক্সিডেটিভ স্ট্রেস হয়, ফ্রি রেডিক্যালস, ফ্যাটি অক্সিডেশন হয়, ফ্যাট বেশি জমলে ফ্রি রেডিক্যাল ইনজুরি হয়। ডাইরেক্ট লিপিড একটা টক্সিসিটি তৈরি করে, এন্ডোপ্লাজমিক রেটিকুলামের উপরে চাপ পড়ে, সেও অনেক মানে কি বলে মলিকুলার লেভেলে পরিবর্তন তৈরি করে। গাট থেকে কিছু এন্ডোটক্সিন এসে ফার্দার ইনসাল্ট করে, এবং সাইটোকাইন রিলিজ হলে পরে হেপাটোসেলুলার ইনজুরি হয়। প্রথমে তো নর্মালি আমরা বলি ফ্যাটি লিভার ডিজিজ, এটাকে বলে যে হেপাটোস্টিয়াসোসিস। তারপরে স্টিয়াটোসিসের সঙ্গে যদি নেক্রো ইনফ্ল্যামেশন তৈরি হয়ে স্টিয়াটোহেপাটাইটিস হয়, এই স্টিয়াটোহেপাটাইটিস হয়ে গিয়ে সিরোসিস ডেভেলপ করে যায়। এবং 25% নর্মাল পেশেন্টের কিন্তু ন্যাফিল হতে পারে। সুতরাং পেশেন্ট নর্মাল, ইউএসজি নর্মাল, ফ্যাটি লিভার ডিজিজ নাই, এটা ভাবারও সবসময় অবকাশ নেই। এখানে জিজিটি, গামা গ্লুটামিন ট্রান্সফারেজ করলে আমরা দেখবো এটা ইনক্রিজ হবে, এএলটি ফল করবে, কারণ আমি প্রথমেই বলেছি ফাইব্রোসিস প্রোগ্রেস করে বলে। এএসটি এএলটি একটা রেশিও রাফলি আমরা করা হয়, এখানে দেখা যায় কি এএসটি নর্মাল, এএলটি লো, এই রেশিওটা লেস দেন 1 হয়ে যায়, এটা আমরা বেড সাইড করে দেখতে পারি। আলট্রাসাউন্ডে মোর দেন 35% লিভার যদি ইনভলভ হয় তাহলেই ইউএসডি ফাইন্ডিংস পাওয়া যাবে। সিটি এমআরআই করতে পারি, ইলাস্টোগ্রাফি, আরো আরো অ্যাডভান্সড আলট্রাসোনোগ্রাফি ট্রেন্ড, এটা দিয়ে আমরা লিভারের ফাইব্রোসিসকে অ্যাসেস করতে পারি। এবং লিভার ফ্যাট ইজ রিডিউসড অ্যাজ সিরোসিস প্রোগ্রেস। এবং সিরোসিস, ফ্যাটি লিভার ডিজিজ গ্রেড 1, তারপরে 2, তারপরে 3, চট করে ফ্যাট আর খুঁজে পাওয়া যাচ্ছে না, রোগী মহা খুশি, আমার ফ্যাট সব চলে গেছে। আসলে কিছুই চলে যায় নাই, চলে গেছে হচ্ছে গিয়ে লিভারের নর্মাল সেল, সে চলে গেছে, হয়ে গেছে হচ্ছে সিরোসিস। আচ্ছা, তারপরে হচ্ছে এটা আমরা স্কোরিং এর কথা বলছি, যে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ স্কোরিং, FIB-4 স্কোরিং, আমরা স্কোরিং, এটা একটা স্কোরিং সিস্টেম, এটা আমি ইন ডেপথে বলতে চাচ্ছি না। হাউ টু ম্যানেজ, সরি, ম্যানেজ হচ্ছে ফ্রিকোয়েন্টলি অ্যাসিমটোম্যাটিক মে অ্যাসোসিয়েটেড উইথ ওবেসিটি থাকে, তো মেটাবলিক সিনড্রোম, এদের স্লিপ অ্যাপনিয়া, পিসিওএস, ওবেসিটি এগুলো থাকে।
এটাকে এখন নতুন একটা শব্দে ব্যবহার করে ন্যাফিলকে, সেটাকে বলা হচ্ছে মেটাবলিক অ্যাসোসিয়েটেড ফ্যাটি লিভার ডিজিজ, ম্যাফেল্ড। টু ম্যানেজ দ্য মেটাবলিজম সিনড্রোম ইফ প্রেজেন্স, শুধুমাত্র ফ্যাটি লিভার ডিজিজ থাকে না, যেহেতু ওবেস থাকে এদের সিভিএস রিস্ক থাকে, লিপিডিমিয়া থাকে, ডায়াবেটিস থাকে। এবং এদের ক্ষেত্রে আমাদের ওয়েট রিডাকশন ইজ ভেরি হেল্পফুল। 7 to 10% গ্রাজুয়াল ওয়েট রিডাকশন, র্যাপিড করা যাবে না। একটা কথা বলা হয় যে র্যাপিড ওয়েট রিডাকশন মে ইনসাল্ট দ্য লিভার ফার্দার, সো গ্রাজুয়াল ওয়েট লস নাম্বার ওয়ান। Mediterranean diet, number two, reduce fructose, সব রকমের sugar we have to avoid. And if the patient is diabetes, glitazone is preferable, and also if he is dyslipidemic, statin may be used. অনেকে দেখা যায় কি যে হাই ডোজে ভিটামিন ই দেওয়া হয়, বাট ইট ক্যাট নো রোল হিয়ার। এখন এটা অনেকে ট্রেন্ড, ভিটামিন ই ক্যাপসুল দিয়ে ছেড়ে দিল, বাট হাই ডোজে কিন্তু প্রোস্টেট ক্যান্সার করে। সামটাইমস ওবে ওবেটিকলিক অ্যাসিড কিন্তু ফাইব্রোসিস ইমপ্রুভ করে, উই ক্যান ট্রাই দিস ওয়ান। এরপর হচ্ছে ভেরিসিয়াল ব্লিডিং। তো আমরা জানি যে সাইন্স অফ পোর্টোসিস্টেমিক অ্যানাস্টোমোসিস 5টা জায়গায় হয়, এবং এবং কোথায় কি এবং এখানে যেটা দেখিয়েছে সেটা হচ্ছে পোর্টাল সিস্টেমের কোথায় হাইপারটেনশন এর জন্য কি কি কারণ দায়ী। হ্যাঁ, যেমন নিচের দিকে এই জায়গাগুলোতে বার্চিয়ারিস হলে পরে অবস্ট্রাকশন তৈরি করবে। ইন্ট্রাহেপাটিক যদি হয় তাহলে লিভারের ভিতরে যদি হয়, পোস্ট সাইনোসাইডালের ক্ষেত্রে সেটা তৈরি করবে হচ্ছে গিয়ে ভেনো অক্লুসিভ ডিজিজ এই জায়গাগুলোতে। সাইনোসাইডাল, সাইনাসের ভিতরে হবে হচ্ছে সিরোসিস, পলিসিস্টিক লিভার ডিজিজ, মেটাস্ট্যাটিক ডিজিজ। ইন্ট্রাহেপাটিক প্রি সাইনোসয়েড, সাইনোসয়েড তৈরি হবার আগে এই জায়গায় যদি অবস্ট্রাকশন হয় তাহলে ড্রাগস কমনলি কাজ করে এখানে। আর একদম বাইরে এখানে করে ভেনাস অবস্ট্রাকশন। কমন পিকচারটা খেয়াল রাখলে কারণগুলো মনে রাখা হয়ে যাবে। কমপ্লিকেশন তো আমরা এমনিও বলতে পারি যে কমপ্লিকেশন পোর্টাল হাইপারটেনশন থেকে অ্যাসাইটিস হয়, ভেরিসেল ব্লিডিং হয়ে যায়, ব্লিডিং থেকে অ্যানিমিয়া ডেভেলপ করতে পারে, তারপরে রেনাল ফেলিউর ডেভেলপ করতে পারে, এনকেফালোপ্যাথি হয়, হাইপারস্প্লিনিজমের জন্য প্যানসাইটোপেনিয়া হয়। ইমার্জেন্সি, এটা একটা মেডিকেল ইমার্জেন্সি, আমাদের খুব বেশি জানাটা বা করার স্কোপ কম। আমাদের মূল কাজ হচ্ছে আমরা একটা ফ্লুইড ব্লাড, যেহেতু ব্লিডিং হচ্ছে, ইন্ট্রাভেনাস ফ্লুইড দিয়ে ব্লাড গ্রুপিং ক্রস ম্যাচিং পাঠিয়ে দেবো, প্রোফাইলিসিস অ্যান্টিবায়োটিক দেবো টু প্রিভেন্ট দ্য পেরিটোনাইটিস অ্যান্ড এনকেফালোপ্যাথি। এন্ডোস্কোপিস্টকে খবর দিয়ে দেবো ইমার্জেন্সি করার জন্য, উনারা এসে প্রোটন পাম্প ইনহিবিটর দেবো, আর উনারা এসে ব্যান্ড লাইগেশন, ভেসোপ্রেসিন এগুলো উনাদের সুপারভিশনে করাটাই ভালো। তারপরে হেপাটোসেলুলার কার্সিনোমা ইটস এন ব্যাড প্রগনোসিস। যদি সিএলডি ওরসেন হয়, সিএলডি ফিচারগুলো হঠাৎ করে চিকিৎসা চলার পরও খারাপ হয়ে যাচ্ছে, তাহলে এটা ওয়ার্নিং সাইন। হঠাৎ করে লিভার বড় হয়ে যাচ্ছে, অ্যানাদার ওয়ার্নিং সাইন। হেমোরেজিক অ্যাসাইটিস হচ্ছে, অথবা পেশেন্ট সাডেনলি ওয়েট লস করছে, দিস সাইন। অথবা হঠাৎ জন্ডিস বেড়ে গেল, দিস ফিচার আর দ্য ওয়ার্নিং সাইন, হ্যাঁ, যে ফর ক্রনিক লিভার ডিজিজ। এটা আমরা সিটিএমআরআই কন্ট্রাস্ট দিলে আমরা বুঝতে পারি যে এসওএল আছে কিনা। আলফা ফিটোপ্রোটিন একটা জাস্ট ইনডিরেক্ট মার্কার, এটা অনেক বেড়ে যায়, মোর দেন 1000। লিভার বায়োপসি সবসময় করতে চায় না, ব্লিডিং এর ভয়ে কিংবা সিডলিং এর ভয়ে, তারপরও প্রয়োজন হলে আমরা লিভার বায়োপসি করতে পারি, করলে তো কনফার্ম করাই যায়। ট্রিটমেন্ট হচ্ছে যদি খুব আর্লি হয়, সাইজ, কোনো কোনো কেউ কেউ বলে যে সাইজ লেস দেন 5 সেন্টিমিটার, সংখ্যা 3টার নিচে, তাহলে অনেক সময় রিসেকশনের জন্য যায়, বাট অ্যাডভান্স হয়ে গেলে লিভার ট্রান্সপ্লান্টেশন করা যেতে পারে। আর পিলিয়েটিভ ট্রিটমেন্ট। আর স্ক্রিনিং কি, কোনো রোগী যদি হেপাটাইটিস সি বা বি দিয়ে সিএলডি হয়েছে আমাদেরকে, তাহলে আমরা 6 মাস পর পর তো আমরা তার আলফা ফিটোপ্রোটিন আর আলট্রাসোনো দিয়ে একটা স্ক্রিনিং করতে পারি যে whether there is any change inside the liver is happening. লিভার ট্রান্সপ্লান্টেশন আমাদের দেশেও দুই এক বারডেমে করা হয়েছিল, কিন্তু এরপরে আসলে এখন আর এটা এটা অনেক জটিলতা তৈরি হয় বিধায় এটা নিয়ে আমরা খুব আগাতে পারিনি, কিন্তু ওয়েস্টার্ন কান্ট্রিতে কিছু কিছু করে। পেশেন্স প্রেজেন্টেশন সে একই কথা, ভেগ প্রেজেন্টেশন থাকবে। পোর্টাল হাইপারটেনশন অলরেডি আমি পড়েছি, এটা নিয়ে আমি আর বললাম না। ভেরিসিস এটা কি কি করে, জাস্ট ম্যানেজমেন্ট গুলো জানা, এটা তো এন্ডোস্কোপিস্ট করবেন। আমরা ব্লাড রিপ্লেস করব, এন্ডোস্কোপি করব, ওনারা স্ক্লেরোথেরাপি দেয়, ব্যান্ড করতে পারে, ব্যান্ড লাইগেশন করে, অথবা স্যাংস্টেইকেন ব্ল্যাকমোর টিউব ঢুকিয়ে ট্যাম্পোনেট প্রেসার দিয়ে ব্লিডিংটা বন্ধ করে, এটা এখন আর ইউজ করা হয় না। ড্রাগ থেরাপি, টার্লিপ্রেসিন, বেজোপ্রেসিন দেওয়া হয় ড্রাগ থেরাপি। আর লং টার্মলি সেকেন্ডারি প্রোফাইলিসিস হিসাবে অনেক সময় বিটা ব্লকার ইউজ করা হয় পোর্টাল হাইপারটেনশন রিডাকশনের জন্য।
প্রিভেনশন প্রিভেনশন হচ্ছে করে দেওয়ার পরে অনেক সময় প্রাইমারি প্রিভেনশনে বিটা ব্লকার আমরা ইউজ করি, আর সেকেন্ডারি প্রিভেনশন এর জন্য ওই যে ব্লিডিং ব্লিডিং হয়নি কিন্তু ভ্যারিসেস আছে, তখন অনেক সময় ব্যান্ড লাইগেশন করে দেয়, ভ্যারিসেসের জন্য ব্যান্ডিং করে দেয়, প্রোফাইলিসিস ব্যান্ডিং। এগুলো আমরা জানি, ইমেজিং নিয়ে বলার কিছু নাই। লিভার বায়োপসি কন্ট্রাইন্ডিকেশনটা শুধু আমরা জানি যে ব্লিডিং ডিসঅর্ডার, অ্যাসাইটিস, স্মল লিভার এগুলো থাকলে আমরা লিভার বায়োপসিটা অ্যাভয়েড করি, বিকজ এটা থেকে ব্লিডিং হতে পারে, পেইন, অ্যাসাইটিস, পারফোরেশন, বিলিয়ারি পেরিটোনাইটিস ডেভেলপ করতে পারে। বায়োপসি আমরা পারকিউটিনাস করতে পারি, ট্রান্সজুগুলার করতে পারি, ল্যাপারোস্কোপি করতে পারি। গিলবার্ট সিনড্রোমস হচ্ছে কি যে পেশেন্টের একটা শ্রেণীর কিছু কিছু পেশেন্ট আমরা পাবো যার জন্ডিস দেখা যায় কি সে 2.5 3 সবসময় বিলিরুবিন বেশি থাকবে, কিন্তু তার বাকি সমস্ত প্যারামিটার্স অ্যাবসলিউটলি নর্মাল এবং পেশেন্ট ইজ অলসো নর্মাল। তাদেরকে যদি আমরা 24 আওয়ার্স ক্যালোরি রেস্ট্রিকশন করি, অর্থাৎ তাদেরকে কনফার্ম করার জন্য, এটা একটা জেনেটিক ডিসঅর্ডার আমি বলছি, এটা কোনো হার্ম করবে না, শুধু রুগীকে কাউন্সিলিংয়ের দরকার। তাকে আমরা যদি 300 কিলো ক্যালোরির বেশি খাবার উইদিন নেক্সট 24 আওয়ার্স দেওয়া যাবে না, এবং ফ্লুইড রেস্ট্রিক্ট করে দিয়ে যদি আমরা বিলিরুবিনটা আবার করি, তাহলে দেখা যাবে কি যে তার বিলিরুবিনটা বেড়ে যাচ্ছে। হ্যাঁ, ডিহাইড্রেশন এবং ফাস্টিংয়ে বাড়ে। এই ধরনের রোগীকে তখন আমরা গিলবার্টস সিনড্রোমস বলি, যদি সমস্ত ফাংশন নর্মাল থাকে। তখন আমরা এক্সপ্লেইন করি ইটস জেনেটিক ডিজিজ, এটা লিভার বিলিরুবিন সিনথেসিসের প্রবলেম হচ্ছে, বাট এটা আপনার সবসময় জন্ডিস থাকবেন, কিন্তু ইট গেট নো ট্রিটমেন্ট, ইট গেট নো কমপ্লিকেশন, সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। দিস ইজ দ্য মেসেজ। এগুলো তো আগের জিনিসগুলোর রিক্যাপ, এগুলো আপনারা জানেন। প্যারাসিটামল টক্সিসিটি নিয়ে দু একটা কথা বলে দিই যে লেদাল ডোজ হচ্ছে 10 গ্রাম প্যারাসিটামল, অর্থাৎ কেউ যদি 2 পাতা খেয়ে ফেলে তাহলে সর্বনাশ। ইনিশিয়ালি মানে অনেক সময় দেখা যায় যে কোগুলোপ্যাথিটা আমাদের মিস হয়ে যায়, সেই জন্য আমরা প্রথম মিন টাইমটা এবং এএলটিটা ইমিডিয়েটলি করতে হবে। এবং শুরুর স্টেজে অনেক সময় লো থাকে ব্লাডের প্যারাসিটামল লেভেল, এটা দিয়ে রিফ্লেক্ট করবে না। সাসপিশন হচ্ছে হাই ইন্ডেক্স সাসপিশন হচ্ছে মেইন, এবং এনএসিটাইল সিস্টিন দিয়ে ট্রিট করা হয়, কিন্তু এটাও হাই কেয়ার ইউনিটে ট্রিটমেন্ট, নট ইন দ্য বেড সাইড। অ্যানাদার ইজ দ্য হেরিডিটারি হেমোক্রোম্যাটোসিস, এটাকে অনেক সময় আমরা ব্রোঞ্জ ডায়াবেটিস বলি। এটা হয় কি যে প্রোগ্রেসিভলি যদি কোনো কারো আয়রন ওভারলোড হয়, যেমন কোনো থ্যালাসেমিয়ার রোগী ব্লাড ট্রান্সফিউশন প্রচুর নিচ্ছে, তার ক্ষেত্রে এই এক্সেস আয়রনগুলো গিয়ে তার কিছু ভাইটাল জায়গায় জমা হয়। তার মধ্যে একটা হচ্ছে লিভার, আর একটা হচ্ছে প্যানক্রিয়াস, আরেকটা হচ্ছে টেস্টিস গনারিজমস করে, আরেকটা হচ্ছে জয়েন্ট, কোনো কোনো ক্ষেত্রে হার্ট। এইগুলো করলে রোগীর স্কিনও জমা হয়, স্কিনের নিচে ফেরিটিন জমা হলে পরে কালারটা একটু ব্রোঞ্জ কালার হয়ে যায় হোয়াইট স্কিনদের। তো তাদের যেহেতু ডায়াবেটিস ডেভেলপ করে, এই জন্য এটার নাম ওরা দিয়েছিল ব্রোঞ্জ ডায়াবেটিস, অ্যাকচুয়ালি হেমোক্রোম্যাটোসিস। লিভারে গিয়ে কি করছে, প্রচুর আয়রন জমা হয়ে গিয়ে লিভারকে সিরোসিস করে, যেহেতু আয়রন জমা হলে সে ইনসাল্ট ফিল করে, ইনফ্ল্যামেশন হয়, that leads to change architecture of the liver and leading to hepatocellular carcinoma. So hemochromatosis may leads to hepatocellular carcinoma, and then diabetes, pigmentation, arthropathy, hypogonadism, and cardiac failure and cardiomyopathy. It is not always symptomatic. So clinician suspicion is main for diagnosis of liver disease. Need high serum ferritin level. Ferritin level প্রচুর বেড়ে যাবে, যেহেতু আরবিসি গুলো তৈরি হচ্ছে না, ভেঙে যাওয়ার পর আয়রন লোড বেশি হচ্ছে। ফাস্টিং ট্রান্সফেরিন স্যাচুরেশন করলে দেখবো এটা অনেক বেড়ে গেছে, ফাস্টিং ট্রান্সফিউশন 45-এর বেশি হয়ে যাবে, এবং ফেরিটিনটা অনেক বেড়ে যাবে। এটা একটা জেনেটিক ডিজিজ, এটার মিউটেশনের কারণে হয়। এবং মনে রাখতে হবে যে ফেরিটিন শুধুমাত্র এটার জন্য না, আরও অসংখ্য কারণে বডিতে ফেরিটিন বাড়তে পারে। এই কারণে ফেরিটিন যদি কারো বেশি থাকে, আমরা তখন ট্রান্সফেরিন স্যাচুরেশনটা দেখি, এবং সাথে লিভার একটা আলট্রাসাউন্ডও করার চেষ্টা করি, পারলে বায়োপসি। ওকে, এখানেই বলেছে কিভাবে আমরা করবো, যে আলট্রাসাউন্ড বা বায়োপসি ডায়াগনোসিসের মেইন স্ট্রিম। কেন প্রগনোসিস খারাপ খারাপ হচ্ছে, কারণ এটা সিরোসিস থেকে এইচসিসি হয়, এই কারণে এটাই মনে রাখতে হবে। চিকিৎসা খুব ইন্টারেস্টিং, চিকিৎসা হচ্ছে আমাদের রুটিনলি ফ্লেবোটমি করে ওই প্রতিবারই 500 ml করে ব্লাড ফেলে দিতে হবে। হ্যাঁ, আর কোনো কোনো ক্ষেত্রে আয়রন চিলেটিং এজেন্টস আমরা ইউজ করি, ডেফিফেরন বা ডেসফরাক্সামাইন দিয়ে আয়রন, বাড়তি যে আয়রনটা ব্লাডে আছে সেটাকে চিলেট করে দেওয়া হয়। নাও সি দ্য হেপাটোসেলুলার কার্সিনোমা. This another name is the hepatoma, usually on the top of the cirrhosis it happens. Risk factor, you know, the spiral hepatitis, B, C, alcohol, hemochromatosis, alpha-1 antitrypsin, and male primary biliary cirrhosis. Usually female is predominant.
We should screen the cirrhotic patient. Always, you will get a lot of cirrhotic patients, but don't forget to screen them 6 monthly with ultrasound and alpha fetoprotein to check whether it is turning to the hepatoma. And the diagnosis made non-invasively in the CT or MRI, and alpha fetoprotein is just the supportive. It's not the diagnostic tool. Any tumor marker in the body will just give you a suggestion, not the definitive diagnosis. বায়োপসি ইউজুয়ালি করা হয় না যদি এটা দিয়ে বোঝা হয়ে যায়। এই জন্যই বললাম হেপাটোলজিস্টটা বায়োপসি করতে চায় না এটাতে। কিউর হচ্ছে ট্রান্সপ্লান্টেশন, আনফরচুনেট, অর সার্জারি। পেলিয়েটিভ কিউর আমাদের দেশে হচ্ছে আমরা পেলিয়েশন, রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশনস করতে পারি, সোরাফেনিব, এগুলো সবই ট্রায়াল। আসলে রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশন আর কিছু কেমোথেরাপি দেওয়া হয়, আর কিছু না। লিভার ট্রান্সপ্লান্টেশনটা একটু জেনে নেন, এটা হয়তো বা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে বেশ অ্যাডভান্স। কাকে কাকে দেওয়া হয়? একটা হচ্ছে ফালমিনেটিং লিভার ফেলিউর, এটা কিংস ক্রাইটেরিয়া বলে। আমি ইন্ডিয়াতে গেলাম না, এখানে অনেক প্যারামিটার্স থাকে। ওটা দিয়ে ওই প্যারামিটার্সে যদি এই এই জিনিসগুলো মেলে তাহলে সে ট্রান্সপ্ল্যান্টের ওয়েটিং লিস্টে যায়। প্যারাসিটামল ওভারডোজ, সমস্ত কিছু ফেল হচ্ছে, পেশেন্ট এনকেফেলোপ্যাথি কমছে না, সেখানে আমরা প্যারাসিটামল ওভারডোজ দেই। নন প্যারাসিটামল পয়জনিং এ অনেক সময় আমরা ইউজ করি। ক্রনিক লিভার ডিজিজ যদি ডিকম্পেনসেটেড থাকে, কোনো ওষুধে কাজ হচ্ছে না অ্যাসাইডিসে, তখন অনেক সময় ট্রান্সপ্ল্যান্টের লিস্টে ফেলানো হয়। আনকন্ট্রোল ভেরিসেল ব্লিডিং এ দেওয়া হয়, এনকেফেলোপ্যাথি, হেপাটোমাতে দেওয়া হয়, এবং ডিজিজ স্পেসিফাই কিছু ক্রাইটেরিয়াতে দেওয়া হয়। মূল কথা হচ্ছে যে উই নিড টু কনসিডার দ্য কোয়ালিটি অফ লাইফ এন্ড আদার ইলনেস। হ্যাঁ, শুধু ট্রান্সপ্ল্যান্ট করে দিলেই হলো না, আমাদের চিন্তা করতে হবে পেশেন্টের এইজ, পেশেন্টের লাইফ স্প্যান এবং অন্য ইলনেসের সঙ্গে সম্পর্ক। কারণ হচ্ছে যেমন হেপাটাইটিস বি, সি, তার সি কে পুরো ইরেডিকেট না করে আমি যদি ট্রান্সপ্ল্যান্টের লিস্টে ফেলে দিয়ে ট্রান্সপ্ল্যান্ট করে দেই, তাহলে সেই নিউ লিভার মে অলসো বি ইনফেক্টেড। এগুলো আসলে বাইরের জন্য ওদের ওয়েটিং লিস্ট করার সময় এই জিনিসগুলো ওরা করে নেয়। হ্যাঁ, যেমন ইমিউন সাপ্রেশন করে নেয়, রিজেকশন যেন না হয়, ট্যাক্রোলিমাস দিয়ে পোস্ট অপারেটিভ কেয়ার ঠিক রাখে। লিভার ম্যাচ করতে হবে ডোনারের ব্লাড গ্রুপ এবং সাইজের সঙ্গে। মেল স্কোরিং করে দেখতে হবে সে ওয়েটিং লিস্টে যাবে কিনা। তা মাইক্রোফেনোরের স্টেরয়েড ইমিউন সাপ্রেস করে নেয়, বডিকে ঠিক করে। প্রোফাইলেক্সিস নেওয়া হয় এই ইনফেকশন গুলো যেন না হয়। এবং গ্রাফ ফেলিউরের জন্য আমাদের অনেক কিছু এই ভেনাস থ্রম্বোসিস, ইনফেকশন, ডিজিজ রিকারেন্স হয়, এগুলোকে প্রোফাইলেক্সিস দিতে হবে। সো দ্যাট দ্য লিভার ডিজিজে আমাদের জানতে হবে লিভার ফাংশন টেস্ট গুলো কখন কোনটা করব, জন্ডিসের কমন কারণ, অ্যাকুট হেপাটাইটিস গুলো কে 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 করে, সিরোসিসের রিস্ক ফ্যাক্টর গুলো কি, সাইন সিমটমস কিভাবে প্রেজেন্ট করতে পারে, কমপ্লিকেশনস কি হতে পারে পেশেন্টের, এবং দেন আমরা পেশেন্টকে ট্রিট করব কিংবা রেফার করব। অ্যান্ড ওয়েন ইউ ক্যান সাসপেক্ট দ্যাট লিভার ইজ ফেলিউর, নট দ্য লিভার ডিজিজ বাট ইট ইজ ফেইলিং, one is the drowsiness, second is the high jaundice, third is the ascites or edema, fourth history of taking drugs or alcohols, and the flapping tremor. লিভার স্ক্রিন এগুলো করি, আপনারা অলরেডি জেনেছেন। সো আই থিঙ্ক একটা হিউজ চ্যাপ্টারকে আমাকে একটু সরিতে নিয়ে যেতে হলো। You get an overall idea about the acute and chronic liver disease, but you have to go through the book also. So even your everyday patient facing, if you get a liver disease, just go through the book of that topic. Then it will be, কি বলবো আমি, it will be permanent in your memory. Otherwise, you will forget everything after the classes. So education is not a preparation for life, it's life itself. Thank you. And do you have any query? Because maybe আমার সময়ও প্রায় শেষ। আহ, যদি তারপরও কারো কোনো কোয়েরি বা কিছু থাকে, আহ, তাহলে আমাকে আপনারা মেইল করে দিতে পারেন। আমার মনে হয় আগে আপনারা টোটাল লেকচারের যে স্ট্রাকচারটা, এটা একটু বইটা একটু আরেকবার একটু পড়ে নেন, তাহলে অনেক সহজ হবে আর কি জিনিসগুলোকে করা, মনে রাখার জন্য। সো থ্যাংক ইউ অল। থ্যাংক ইউ স্যার। স্যার এই বুঝতে স্লাইডটা পারছেন? কি হ্যাঁ, ইয়ে, স্যার এই হ্যাঁ। স্লাইডটা কি স্যার আমাদের গ্রুপে দেওয়া হবে বা ইয়েতে? এটা তো ওই অর্গানাইজারদেরকে আমরা শেয়ার করি, ওরা বোধহয় আপনাদেরকে একটা সাম আপ ইনফরমেশন দেবে। এটা একটু ওনাদের সাথে যোগাযোগ করে নেবেন, কেমন? জি। কিভাবে আপনারা করবেন সবাই একটু দেখেন। ওয়েট করবেন।
জি। আমাদের কোঅর্ডিনেটর ম্যাম কিছু কথা বলবেন, সেই জন্য আপনাদেরকে থাকার জন্য রিকোয়েস্ট করা হয়েছে। Okay, we are waiting. আসসালামু আলাইকুম। সরি, আমার গলাটা বসে গেছে। ডক্টর, থ্যাংক ইউ প্রফেসর রণজিৎ সেন চৌধুরী। লেকচার আমিও একটু একটু শুনতেছিলাম, ওয়ান্ডারফুল লেকচার। Thank you. আমি আসলে স্টুডেন্টদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট রেখেছি। স্যার, আপনার কি ক্লাস শেষ হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শিওর। আমি কি কোয়েট করবো না আমি জয়েন মানে আচ্ছা, থাকবো? আপনার ইচ্ছা করতে পারেন, ওদের পরীক্ষা সংক্রান্ত একটা ও আচ্ছা, আচ্ছা, ওকে, তাহলে ইউ টেক ইউর টাইম। আমি সবাইকে আচ্ছা, অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ জানাচ্ছি। সো মাচ। আমাদের সাথে থাকবেন সবসময় স্যার, থ্যাংক ইউ। থ্যাংক ইউ, ইটস মাই প্লেজার। থ্যাংক ইউ এভরিবডি এন্ড গুড লাক। ওকে, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক থ্যাংক ইউ। ইউ। আচ্ছা স্টুডেন্ট, আপনাদের জন্য বলছি যে সরি, আমার গলা একটু বসে গেছে। আমি কোর্স 6 এর কোঅর্ডিনেটর ডক্টর ফাতেমা। শুনতে পাচ্ছেন সবাই? জি। ওকে। পার্টিসিপেন্ট তো একদমই কম দেখছি, হ্যাঁ, একদমই কম। তো আপনাদের পরীক্ষার তো ডেট দিয়ে দিছে, দেখছেন তো সবাই, তাই না? জি। তো পরীক্ষা সংক্রান্ত একটা আমরা sorry, পরীক্ষা সংক্রান্ত আমরা একটা ক্লাস নিব। সেটা হলো আগামীকাল দুপুর 2টার পর, 2টায়। হুম। জি। হুম। তো আপনাদের জন্য সুইটেবল কিনা এটাই আমি আসলে আলাপ করার জন্য, কারণ আইদার শনি অথবা সোম, আমার মনে হয় আগামীকালই বোধহয় ভালো হবে ক্লাসটা ম্যাডাম ডক্টর দুইটা ওসমান। দুইটা দুইটার মানে দুইটা একটু পরে হলে ভালো হতো আর কি। আচ্ছা ঠিক আছে, আড়াইটা, 2:30 টু আমরা থ্রি একটু মানে থার্টি ওইটা 1 ঘন্টা। আসলে তখন আমাদের মানে ছুটি হয় তো, মানে ও বাসায় আস্তে আস্তে একটু দেরি হয় আর কি, 4টা হয়ে যায়, মানে 4টা হলে সুবিধা হয়। মানে এটা আচ্ছা, আমার তাহলে অপিনিয়ন, এখন বাকিদের। অথবা ম্যাক্স মানে যে ক্লাস নিবে তারও তো একটু কাজ থাকে, 3টা থেকে জি জি 4টা জি। করতে পারি, অথবা হ্যাঁ। 3:30 থেকে 4:30 করতে পারি, হ্যাঁ, 1 ঘন্টার জন্য। হুম। 3:30 to 4:30। এটা আপনাদের তো পরীক্ষা এসে গেছে, পরীক্ষা সম্বন্ধে একটু ব্রিফ করবেন উনি, ঠিক আছে? জি। সবার জন্য পরীক্ষা কি তো সুইটেবল? অনলাইন হবে না? এক্সাম তো অনলাইন। অনলাইন, অনলাইন, অবশ্যই কি ক্লাসটা? না, এক্সাম এক্সাম তো অফলাইন। অফলাইনে। আচ্ছা আচ্ছা। হুম। ক্লাসটা অনলাইন হবে। হুম হুম। ডক্টর আব্দুল কুদ্দুস, ডক্টর আব্দুল কুদ্দুস। জি ম্যাডাম বলেন। হ্যাঁ, বলছি যে আপনি ক্লাসটা নিতে মানে ক্লাসে থাকতে পারবেন তো বোধহয়? জি জি ম্যাডাম আছে। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ডক্টর হাফিজুর রহমান। জি ম্যাডাম থাকতে পারবো ম্যাডাম, টাইম ঠিক ওকে, আছে। তাহলে আমি টাইমটা যে মানে আমাদের টিউটরের সাথে কথা বলে, আমাদের উনি এক্সামের একটা অনেক বড় পার্ট নেন, ওনার সাথে কথা বলে টাইমটা আমি একটু ফিক্স করে দেবো। সবার জন্য যদি সুইটেবল নাও হয়, আপনারা পরে কারো না কারো থেকে জেনে নিবেন পরীক্ষার নিয়ম কানুন গুলা, ঠিক আছে? রিটেন জি কেমন ম্যাডাম। হবে, তারপরে হলো ক্লিনিক্যালটা কেমন হবে, এটা একটু জেনে নেবেন। আর যেই কয়টা দিন আছে, মোটামুটি যা পড়ানো হয়ে গেছে, খুব কিন্তু কঠিন কিছু আসে না, ওগুলা একটুখানি আবার একটু দেখে নিবেন, ঠিক আছে? তো বেস্ট অফ লাক আপনাদের। আমার মনে হয় কোর্সটা হয়তো বা এনজয় করছেন, বাকি করেন নাই তাও উম, উম, বলতে পারবো না, যাই হোক। এনিওয়ে, উই ট্রাইড অ্যান্ড আমার মনে হয় আপনারা পরীক্ষায় ইনশাল্লাহ কেউ এই কাজটা করেন না যে পরীক্ষা দিব না, এইটা করেন না। অনেক স্টুডেন্ট গত 2-1 ব্যাচে দেখেছি যে ক্লাসও করছে মোটামুটি, কিন্তু পরীক্ষা দেয় নাই। এটা করেন না, পরীক্ষা দিলে ইনশাল্লাহ পাশ করে যাবেন, ঠিক আছে? আই এম সরি, আমার গলার অবস্থা খুবই খারাপ। তো ইনশাল্লাহ কালকে হবে ক্লাসটা, আমি টাইমটা ঠিক করে নোটিশ দিয়ে দেবো, একটু নোটিশটা দেখেন, হ্যাঁ? জি ওকে, ম্যাডাম। বেস্ট অফ লাক, জি। ভালো থাকেন সবাই। জি, আদাব ম্যাডাম। আচ্ছা ঠিক আছে, শেষ করি তাহলে, হ্যাঁ, জি। ঠিক আছে।